আজকে পার্টস অফ স্পিচের খবর আছে, সাথেই থাকুন। হাতে যদি সময় না থাকে তাহলে এই ভিডিওটা পরে দেখুন, কারণ এটি একটি দীর্ঘ ভিডিও হবে। আর আমি ইচ্ছে করি এই ভিডিওটাকে বারবার না কেটে একসাথে রেখে দিচ্ছি, কারণ পরবর্তীতে অনেকগুলো ভিডিওর রেফারেন্স ভিডিও হিসেবে এই ভিডিওটি কাজে লাগবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যদি ইংরেজি গ্রামার শিখতে চান তাহলে আপনাকে টেন্স, ভয়েস চেঞ্জ এবং পার্টস অফ স্পিচ এই তিনটা গ্রামার আপনাকে খুব ভালো করে আগে শিখতে হবে, তাহলেই কেবল আপনি অন্যান্য গ্রামারগুলো পারবেন। এছাড়াও আরেকটি কারণ রয়েছে, বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এবং বিসিএস অন্যান্য কম্পিটিটিভ জবগুলোতে এই পার্টস অফ স্পিচ থেকে অবশ্যই প্রশ্ন করা হয়। সে কারণেও এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। এই ভিডিওটিতে আমি চেষ্টা করেছি আপনাদের সকল ধরনের যেগুলো পরীক্ষাতে আসে, বিশেষ করে অ্যাডমিশন টেস্ট, বিসিএস অন্যান্য জবের পরীক্ষাগুলোতে যেভাবে করে প্রশ্নগুলো আসে, সেই আলোকে এই পার্টস অফ স্পিচের এই ভিডিওটা সাজানোর। তার বাইরেও যারা এসএসসি এবং ইন্টারমিডিয়েটের পরীক্ষার্থী আছেন বা যারা পড়াশোনা করছেন, তাদের জন্য শূন্যস্থান সলভ করা বা সেন্টেন্সকে আপনার বুঝতে পারা যে সেন্টেন্সটা শুদ্ধ হচ্ছে কি ভুল হচ্ছে, সেগুলোর জবাবও এখান থেকে পাবেন। সেই জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও এই ভিডিওটার লেংথ ঘণ্টাখানেকের মতো হবে, তবে আমি আপনাকে এটুকু এনশিওর করতে পারি এই 1 ঘন্টার সময় আপনার কাছে এটাকে ওয়েস্টেজ মনে হবে না, এটাকে বরং ইনভেস্ট মনে হবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই সংজ্ঞায় আসা যাক। পার্টস অফ স্পিচের সংজ্ঞা কী? বাংলাতে চমৎকার একটি সংজ্ঞা আছে, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে পার্টস অফ স্পিচ বলে। তবে এই সংজ্ঞাটা শুধুমাত্র সংজ্ঞার জায়গায় রাখলেই চলবে না, এই সংজ্ঞাটাকে একটু বোঝার বিষয় আছে। এখানে বলা হয়েছে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে পার্টস অফ স্পিচ বলে, অর্থাৎ বাক্যে ব্যবহার ছাড়া কোনটা কোন পার্টস অফ স্পিচ সেটা কিন্তু বলা যাবে না। কারণটি হচ্ছে, একটি নাউন সেটা ভার্ব হিসেবে বসতে পারে, একটি ভার্বও সেটা নাউন হিসেবে বসতে পারে, আবার একই শব্দ সেটা প্রেপোজিশন, কনজাংশন, আবার অ্যাডভার্ব হিসেবেও বসতে পারে। সেজন্য অনেক ধরনের ভ্যারিয়েশন রয়েছে, সেই ভ্যারিয়েশনগুলো আমাদের বুঝতে হবে। সুতরাং বাক্যে ব্যবহারের পরেই কেবল বলা যাবে কোনটা কোন পার্টস অফ স্পিচ। চলুন কিছু উদাহরণ দেখি, তাহলে আমরা আরও ভালো বুঝতে পারবো। তার আগে চলুন জেনে নেওয়া যাক পার্টস অফ স্পিচ কত প্রকার। ট্র্যাডিশনালি পার্টস অফ স্পিচকে জানি আমরা 8 প্রকার, কিন্তু আধুনিক ইংলিশে পার্টস অফ স্পিচকে 9 প্রকার বলা হয়। সেগুলো কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলোকে হলো ট্র্যাডিশনালি বলা হয়। আর আধুনিক গ্রামারে আরেকটি যুক্ত হয়েছে, সেটি হচ্ছে ডিটারমিনার। ট্র্যাডিশনালি ডিটারমিনারকে অ্যাডজেক্টিভের আওতাভুক্ত মনে করা হয়, তবে আধুনিক গ্রামারে ডিটারমিনারকে একটু আলাদা করেই মূল্যায়ন করা হয়, অর্থাৎ এটাকে পুরোপুরি অ্যাডজেক্টিভের বৈশিষ্ট্যের সাথে ডিটারমিনারের বৈশিষ্ট্যগুলো মিলে না বিধায় এটাকে আলাদা একটি গ্রামাটিক্যাল আইটেম বা পার্ট বা প্রকার মনে করা হয়। ডিটারমিনার নিয়ে সামান্য একটু টাচ আমি এই ভিডিওটি দিয়ে যাব, তবে ডিটারমিনার নিয়ে আলাদা করে আমি কথা বলবো, আলাদা একটি ভিডিও হবে ডিটারমিনারের উপরে। এবার চলুন আমরা দেখি, যেমনটা বললাম যে একটি ভার্ব সেটাও নাউন হিসেবে বসতে পারে, একটি নাউনও সেটা ভার্ব হিসেবে বসতে পারে। চলুন আমরা দেখি। ওয়ার্ডস ট্রিটেড ডিফারেন্টলি, অর্থাৎ শব্দকে যে বিভিন্ন ধরনের হতে পারে বা বিভিন্নভাবে সেটাকে মূল্যায়ন করা হয়, সেই জিনিসটা আমরা একটু দেখি। দিস ইজ ইয়োর গো, এখানে গো শব্দটা হচ্ছে নাউন। এর কারণ হচ্ছে এখানে গো শব্দটার অর্থ হচ্ছে টার্ন, মানে পালা। দিস ইজ ইয়োর টার্ন, এটা তোমার পালা। এভাবে একটু আমরা বুঝতে পারি। আবার এভাবেও বুঝতে পারি যে ইয়োর এটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভের পরে নাউন হয়, সুতরাং এটা এখানে নাউন। তবে এ সম্পর্কে আমরা আরও ডিটেল আলোচনা নাউনের আলোচনায় গেলে পাবো, সুতরাং ওখানে আপনারা ডিটেল আরও বুঝতে পারবেন। আমি এখানে কেন বললাম যে বাক্যে ব্যবহৃত হওয়ার পরেই বলতে হবে কোনটা কোন পার্টস অফ স্পিচ, তার একটু এক্সাম্পল দেখানোর জন্য এই উদাহরণগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আই ওয়াটার দ্য প্ল্যান্টস এভরি মর্নিং, এখানে ওয়াটার শব্দটা হচ্ছে একটি ভার্ব। এখানে ওয়াটার মানে হচ্ছে গিভ ওয়াটার, মানে আই গিভ ওয়াটার দ্য প্ল্যান্টস টু দ্য প্ল্যান্টস অ্যাকচুয়ালি এভরি মর্নিং। তার মানে এখানে ওয়াটার শব্দটা এখানে নাউন না, বরং এখানে এটা ভার্ব। দিস ইজ ইয়োর পেন, এখানে দিস শব্দটা হচ্ছে প্রোনাউন। আবার এখানে দিস পেন ইজ ইয়োর্স, এখানে এই দিস শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো আমরা অ্যাডজেক্টিভের আলোচনা যখন যাব তখন এটারও ব্যাখ্যা পাবো, সুতরাং এখানে আর একই কথা দুইবার বলছি না, জাস্ট একটু দেখানোর জন্য আপনাদের সাথে শেয়ার করছি। হি ওয়ার্কস হার্ড, এখানে হার্ড শব্দটা হচ্ছে অ্যাডভার্ব, আর দ্য ওয়ার্ক ইজ হার্ড, এখানে হার্ড শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো আমরা অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের যে পার্থক্য, সেখানে আমরা এই সম্পর্কে আরও ডিটেল জানব।
আই স হিম বিফোর, এখানে বিফোর শব্দটা হচ্ছে অ্যাডভার্ব, আর হি স্টুড বিফোর মি, এখানে বিফোরটা হচ্ছে প্রেপোজিশন, আর লুক বিফোর ইউ লিভ, এখানে বিফোরটা হচ্ছে কনজাংশন। এখন এগুলো কেন ডিফারেন্ট হচ্ছে সেগুলো বিভিন্ন পার্টে, যখন আমরা এখানে যেমন অ্যাডভার্বের আলোচনা, প্রেপোজিশনের আলোচনা এবং কনজাংশনের আলোচনা, এগুলোর প্রত্যেকটির আলাদা করে আলোচনা হবে, তখন আমরা এগুলোর ডিটেল ব্যাখ্যাগুলো জানব। তার মানে আপনারা দেখতে পাচ্ছেন একটি শব্দ যেটি নাউন সেটি এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, আবার একটি ভার্ব যেটা এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, আবার একই শব্দ সেটা প্রোনাউনও হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে প্রেপোজিশন, কনজাংশন, আবার অ্যাডভার্ব একই শব্দও হতে পারে। অর্থাৎ বাক্যে ব্যবহৃত হওয়ার পরেই কেবল বলা যাবে কোনটা কোন পার্টস অফ স্পিচ। এবার চলুন, আমার ছোটোবেলায় একটি প্রশ্ন ছিল, পার্টস অফ স্পিচ আসলে কেন অধ্যয়ন করতে হয়, কেন পড়তে হয়? এই প্রশ্নটার জবাব আমি অনেক বড় হওয়া পর্যন্ত পাইনি, তবে এখানে আমি আপনাদেরকে একটি জবাব দেওয়ার চেষ্টা করছি। মূল ব্যাপারটা হচ্ছে যারা ভাষাটাকে ন্যাচারালি শিখেছেন, অর্থাৎ বিশেষ করে যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছেন বা যারা বিদেশে বড় হয়েছেন, যাদের ওখানে ইংরেজি ব্যবহার করতে হয়েছে প্রাত্যহিক জীবনে, তাদের জন্য পার্টস অফ স্পিচ অধ্যয়ন করাটা খুব বেশি দরকার নেই। আপনি পার্টস অফ স্পিচ জানা ছাড়াও আপনি শুদ্ধভাবে বাক্য বলতেও পারবেন, লিখতেও পারবেন। কিন্তু যারা আমরা বিশেষ করে বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি, তাদের জন্য পার্টস অফ স্পিচ যদি জানা থাকে তাহলে বাক্যগুলো শুদ্ধ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর যদি পার্টস অফ স্পিচ না জানা থাকে তাহলে কোথাও যদি আমার ভুল হয় তাহলে সেই ভুলগুলো আমি ধরতে পারবো না। আর যারা নেটিভ লাইক কম্পিটেন্স নিয়ে শিখেছেন তাদের কানে আসলে ওগুলো বেঁধে যায়, ওগুলো আসে না, তাদের মুখে ওগুলো আসে না, বা লিখতে গেলে তাদের শুদ্ধ বাক্য অটোমেটিকলি চলে আসে, তাদের মধ্যে একটি ন্যাচারাল একটা প্রসেস গ্রো করে, যেটা বাংলা মিডিয়ামে অধ্যয়ন করে আমাদের হয় না। মূল কারণ হচ্ছে আমাদের ইনপুট হচ্ছে বাংলা, আমরা তো লেকচারগুলো বাংলায় শুনেছি, ইংরেজিতে শুনি নাই, ইংরেজিতে ক্লাসে বলিও নাই, জাস্ট পরীক্ষার খাতায় শুধুমাত্র ইংরেজিতে পরীক্ষা দিয়েছি, এ কারণে এই সমস্যাটা হয়। এবার চলুন, কেন পার্টস অফ স্পিচ স্টাডি করতে হবে সেই জিনিসটা একটু দেখার চেষ্টা করি। ওয়াই টু স্টাডি পার্টস অফ স্পিচ? হি প্লেস ক্রিকেট ভেরি গুড, এই সেন্টেন্সটা দেখে ভালোই মনে হচ্ছে ঠিকই আছে, কিন্তু এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে হি প্লেস ক্রিকেট ভেরি গুড, এই সম্পর্কটা এখানে যাবে না, কিন্তু অন্যত্র কিন্তু এই সম্পর্কটা যেতে পারে। মানে এখানে ভার্বকে মডিফাই করে হচ্ছে অ্যাডভার্ব, কিন্তু গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। সুতরাং এখানে উত্তরটা হবে হি প্লেস ক্রিকেট ভেরি ওয়েল। এখন কনফিউশনটা কোথায়? কনফিউশনটা হচ্ছে ভেরি গুড এই জায়গাটুকু আমরা কিন্তু অন্যত্র এই শব্দ দুটো ব্যবহার করতে পারি পাশাপাশি। যেমন ধরা যাক, হি ইজ আ ভেরি গুড প্লেয়ার, এখানে কিন্তু ভেরি গুড ঠিকই আছে, কিন্তু এই বাক্যটিতে ভেরি গুড এটা কিন্তু ঠিক নেই, কারণ এখানে আমাদের লাগবে অ্যাডভার্ব। তো আমরা অ্যাডভার্বের আলোচনায় গেলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাব কেন এখানে অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। আরেকটি উদাহরণ দেখুন, হি বিহেভস ফ্রেন্ডলি, এখানে ফ্রেন্ডলি শব্দটা হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে আছে হলো ভার্ব, সুতরাং এই বাক্যটি ঠিক নেই। দেখে মনে হচ্ছে ঠিকই আছে, কিন্তু আসলে ঠিক নেই। কেন ঠিক নেই? কারণ ফ্রেন্ডলি হচ্ছে অ্যাডজেক্টিভ, ফ্রেন্ডলি অ্যালওয়াই যদিও যুক্ত আছে, এটা কিন্তু অ্যাডভার্ব নয়। এখন এখানে লাগবে হচ্ছে অ্যাডভার্ব, সুতরাং এই বাক্যটিও ঠিক নেই। এখানে হবে হি বিহেভস ইন আ ফ্রেন্ডলি ম্যানার। এখন আপনি যদি পার্টস অফ স্পিচের কোনটা কোন জায়গাতে বসে, কে কাকে মডিফাই করে, সেগুলো যদি না জানেন তাহলে কিন্তু এই জাতীয় ট্রিকি বাক্যগুলো ধরাটা আপনার জন্য মুশকিল হয়ে পড়বে। পরেরটা দেখুন, বাংলাদেশ অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্ট ইন 1971। তো এখানেও ঠিক নেই, ইন্ডিপেন্ডেন্ট হবে না, এখানে হবে ইন্ডিপেন্ডেন্স। এর কারণ হচ্ছে এখানে আছে ভার্ব, আর ভার্বের পরে বাংলাদেশ অর্জন করেছিল, কি অর্জন করেছিল? স্বাধীনতা অর্জন করেছিল, সুতরাং এখানে লাগবে হচ্ছে অবজেক্ট। আমরা নাউনের আলোচনায় গেলে এই জিনিসটা ক্লিয়ার হবে। তাহলে সুতরাং এখানে হবে ইন্ডিপেন্ডেন্স, তাহলে বাংলাদেশ অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্স ইন 1971, এখানে ইন্ডিপেন্ডেন্ট বললে হবে না। এই বাক্যটি প্রায়শই আমরা ভুল করে থাকি, এমনকি অনেক শিক্ষকরাও এটাকে ভুল করে থাকেন, তারা বলে থাকেন রেসপন্স টু দ্য রোল কল প্লিজ, আসলে এখানে হবে রেসপন্ড টু দ্য রোল কল প্লিজ। এখন কেন হচ্ছে? এটা একটি ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু ভার্ব দিয়ে শুরু করতে হবে, নাউন দিয়ে শুরু করলে কিন্তু হবে না। কোনো কোনো ক্ষেত্রে নাউন ভার্বের কাজ করে বটে, তবে যেহেতু রেসপন্সের ভার্ব সরাসরি আছে রেসপন্ড, সুতরাং আমাদের এই ব্যাপারে আর চিন্তা করার কোনো দরকার নেই। সুতরাং আমাদেরকে এখানে আর নাউন বসানোর কোনো আবশ্যকতা নেই বা
করলে সেটা ভুল হবে, যেহেতু এটার সরাসরি ভার্ব ফর্ম রয়েছে। সুতরাং এখানে হবে রেসপন্ড টু দ্য রোল কল প্লিজ। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন কেন আমাদেরকে পার্টস অফ স্পিচ অধ্যয়ন করতে হবে। কারণ আমরা যদি শুদ্ধ বাক্য তৈরি করতে চাই আর আমাদের যদি নেটিভ লাইক কম্পিটেন্স না থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে পার্টস অফ স্পিচ জানতে হবে, যদি বাক্যগুলোকে আমরা শুদ্ধ হচ্ছে কি হচ্ছে না সেটা যদি জানতে চাই। এবার চলুন আমরা নাউনের আলোচনাটায় প্রবেশ করি। এই আলোচনাটি একটু দীর্ঘ আলোচনা হবে, কারণ নাউনটা আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত একটি পার্টস অফ স্পিচ। সুতরাং এর আলোচনা বা এর ব্যাপ্তি আমাদের যত বেশি রপ্ত থাকবে তত বেশি আমাদের বাক্য তৈরি করতে সুবিধা হবে। কারণ সাবজেক্ট ছাড়া আমরা বাক্য তৈরি করতে পারবো না। আর সাবজেক্ট মানেই সেখানে নাউন বসবে, অবজেক্টও নাউন বসবে। চলুন আমরা আলোচনাটা দেখি। অবশ্যই এখানে আমরা নাউন কাকে বলে, কত প্রকার, কি সে জাতীয় সংজ্ঞায় যাব না, বরং এটা কোনভাবে ব্যবহৃত হয়, অর্থাৎ এটার ব্যবহারিক দিক থেকে, মানে ফাংশনাল পার্সপেক্টিভ থেকে আমরা নাউনটাকে আলোচনা করব। এই নাউন কত প্রকার, কি সংজ্ঞা ইত্যাদিতে আমরা যাব না। তবে আপনারা চাইলে আমি আপনাদেরকে একটু মনে করে দিতে পারি, নাউন হচ্ছে কোনো কিছুর নাম। এখন কোনো কিছুর নাম বলতে কিসের নাম? সেটা ব্যক্তির নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, জায়গার নাম হতে পারে, আইডিয়ার নাম হতে পারে। তার মানে ব্যক্তির নাম মানে পার্সন, বস্তুর নাম মানে থিংস, জায়গার নাম মানে প্লেস, আর আইডিয়া যে কোনো ধরনের আইডিয়া, যেমন ধরুন কারো সততা মানে অনেস্টি, এটা হচ্ছে একটি আইডিয়া, দেখা যায় না কিন্তু এটা হচ্ছে আমাদের মাথায় আছে। সুতরাং এগুলো হচ্ছে নাউন হতে পারে। কি বললাম আবার বলি, ব্যক্তির নাম, বস্তুর নাম, জায়গার নাম, আইডিয়ার নাম, এই চারটা জিনিস নাউন হয়। প্রকারভেদে আমরা আর যাচ্ছি না, চলুন আমরা এখানে ফাংশনাল দিক থেকে আলোচনাটা দেখি। সাবজেক্ট হিসেবে নাউন বসে, যেমন ধরুন রিডিং মেক্স এ ফুল ম্যান। তাহলে এখানে রিডিং এটা হচ্ছে সাবজেক্ট আর মেক্স এটা হচ্ছে ভার্ব। তাহলে এই সাবজেক্ট হিসেবে যেটা বসলো এটাই নাউন। এখন আপনাদের কাছে মনে হতে পারে এটা তো নাউনের মতো মনে হচ্ছে না, মনে হচ্ছে ভার্বের মতো, অর্থাৎ ভার্ব রিড তার সাথে আইএনজি যুক্ত হয়েছে রিডিং, তার মানে এটা ভার্বের মতো মনে হচ্ছে। তথাপিও এটা কিন্তু নাউন। এটা সম্পর্কে আরেকটু আলোচনায় আমরা আসবো। এটার আরেকটি নাম হচ্ছে জেরান্ড, একটু পরে সেই আলোচনাটা আমরা দেখব। তো জেরান্ড হোক যাই হোক, সাবজেক্ট হিসেবে যা বসবে সেটাই হচ্ছে নাউন। সেখানে টু প্লাস ভার্ব মানে টু রিডও হতে পারতো, টু রিড মানে ইনফিনিটিভ হতে পারতো। তো ইনফিনিটিভ হোক, জেরান্ড হোক বা সাধারণ কোনো নাউন মানে নাম হোক, যাই হোক, সাবজেক্ট হিসেবে যা হবে সেটাই হবে নাউন। তো একটা প্রশ্ন আসতে পারে, সাবজেক্ট হিসেবে তো অনেক সময় নাউন আসে না, প্রোনাউন আসে, সেটাও আপনার হতে পারে। তবে প্রোনাউন হচ্ছে নাউনের জাস্ট রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ নাউন আর প্রোনাউন একই জায়গায় বসতে পারে। মানে নাউন যে জায়গায় বসতে পারে, যে কাজ করতে পারে, নাউনের রিপ্রেজেন্টেটিভ হিসেবে প্রোনাউন বসে, নাথিং এলস। সুতরাং এই ব্যাপারে আপনাদের কনফিউজড হওয়ার দরকার নেই। আর উচ্চতর আলোচনায় আমরা যদি একটি প্রোনাউনও বসাতাম, তাহলে সেই প্রোনাউনটাকে কিন্তু উচ্চতর আলোচনায় সেটাকে নাউন ফ্রেজ বলা হয়। যেমন ধরুন আমি যদি বলতাম আই গো টু কলেজ, তাহলে আপনার এটি একটি কি হতো, এটার নাম হয়ে যেত নাউন ফ্রেজ, মানে শুধু শুধু প্রোনাউনটাই কিন্তু নাউন ফ্রেজ হতো। সেটা উচ্চতর আলোচনা, সেই আলোচনা আমি এখন প্রবেশ করছি না। তার মানে এখানে আমরা শিখলাম সাবজেক্ট হিসেবে যাই বসবে সেটা হবে নাউন। এবার চলুন অবজেক্ট হিসেবে যা বসবে সেটাও হবে নাউন। তো এখানে আছে উই এনজয় ওয়াচিং টিভি। এখানে আমরা এনজয় করি, কি এনজয় করি? ওয়াচিং টিভি, অর্থাৎ এই যে ওয়াচিং টিভি এটাই হচ্ছে এখানে অবজেক্ট। তো অবজেক্ট চেনার দারুণ একটি ফর্মুলা আছে। আপনারা যদি হোয়াট অথবা হোম দিয়ে প্রশ্ন করে উত্তর পান, তাহলে যে উত্তরটা আসবে সেটা হবে অবজেক্ট। যদি উত্তর না পাওয়া যায় তাহলে কিন্তু সেটা অবজেক্ট হবে না। যেমন ধরা যাক আই লাভ হার, আমি তাকে ভালোবাসি। আই লাভ হোম, কাকে? তাকে। তার মানে হার শব্দটা হচ্ছে এখানে অবজেক্ট। আবার আমি যদি বলি আই লাইক আইসক্রিম, তাহলে আই লাইক হোয়াট? আই লাইক আইসক্রিম। অর্থাৎ হোয়াট অথবা হোম দিয়ে প্রশ্ন করে, মানে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। যদি অন্য কোনো কিছু দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় সেটা কিন্তু অবজেক্ট হবে না। যেমন ধরুন আই গো টু কলেজ, আমি কলেজে যাই, তাহলে আই গো হোয়াট? উত্তর আসে না। আই গো হোম, উত্তর আসে না। আই গো ওয়্যার, কোথায়? আমি কোথায় যাই? কলেজে যাই, এবার উত্তর আসে। সুতরাং টু কলেজ এটা কিন্তু এখানে অবজেক্ট নয়, এটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বের আলোচনা যে আমরা এই সম্পর্কে আরও জানব। তার মানে
হোয়াট অথবা হোম দিয়ে ভার্বকে প্রশ্ন করে যে উত্তর পাবো সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে যেটা দেখছি সেটা হচ্ছে উই এনজয় ওয়াচিং টিভি। এই ওয়াচিং টিভি এটা হচ্ছে এখানে অবজেক্ট। পরেরটাতে যাই, অবজেক্ট অফ প্রেপোজিশন, মানে প্রেপোজিশনের পরে যেটা হবে সেটা হবে নাউন। যেমন ধরুন আই গো টু কলেজ, এখানে টু কলেজ এইটুকু যদি আমরা একসাথে ধরি তাহলে সেটা হবে অ্যাডভার্ব। আর টু প্রেপোজিশনের পরে যেটা সেটা হচ্ছে নাউন। অর্থাৎ আপনারা যেন কনফিউজ না হন, যদি আমি টু কলেজ ধরি তাহলে সেটা হবে প্রেপোজিশনাল ফ্রেজ, গঠনগত দিক থেকে, ব্যবহারিক দিক থেকে সেটা হবে একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর এই যে শুধু কলেজটুকু এটা হচ্ছে নাউন, টু হচ্ছে প্রেপোজিশন আর কলেজটা হচ্ছে নাউন। অর্থাৎ প্রেপোজিশনের পরে যেটা বুঝবে সেটা হবে নাউন। এটা হচ্ছে মূল কথা। পরেরটাতে যাই, সাবজেক্ট কমপ্লিমেন্ট। হি ইজ আ স্টুডেন্ট, তাহলে এখানে স্টুডেন্ট শব্দটা হচ্ছে কমপ্লিমেন্ট আর এটা রেফার করে সাবজেক্টকে। তার মানে সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় যেটা থাকবে সেটা যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাহলে তার নাম হয় কমপ্লিমেন্ট। আর কমপ্লিমেন্ট হিসেবেও নাউন বসে। কমপ্লিমেন্ট চেনা খুব সহজ, আমরা যদি মাঝখানে একটা সমান সমান চিহ্ন দিই এখানে, তাহলে হি আর স্টুডেন্ট কি একই ব্যক্তি? হ্যাঁ, একই ব্যক্তি, তার মানে এটা হচ্ছে কমপ্লিমেন্ট। অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবেও নাউন বসে, যেমন ধরুন উই মেড হিম ক্যাপ্টেন, তাহলে এখানে অবজেক্ট কমপ্লিমেন্ট বা অবজেক্টিভ কমপ্লিমেন্ট। কেন? কারণ হিম আর ক্যাপ্টেন একই ব্যক্তি। এখানে যদি আমরা একটি সমান সমান চিহ্ন দিই তাহলে এটাও হলো কমপ্লিমেন্ট। আমরা যদি এখানে সমান সমান চিহ্ন দিই, উই সমান সমান কি ক্যাপ্টেন? মোটেও না। হিম সমান সমান ক্যাপ্টেন, মানে ওই ব্যক্তি সমান সমান হলো ক্যাপ্টেন, তার মানে এটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। পরেরটা দেখুন, অ্যাপোজিটিভ বা অ্যাপোজিশন হিসেবেও নাউন বসে। যেমন মিস্টার হুসাইন দ্য প্রিন্সিপাল ইজ অ্যান অনেস্ট ম্যান, তার মানে মিস্টার হুসাইন সম্পর্কে এখানে একটু অতিরিক্ত তথ্য দেওয়া হলো। তাহলে অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ কি? যেটা নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। সাধারণত এর আগে কমা এবং পরে কমা ব্যবহৃত হয়। আপনারা নিউজ পেপারও দেখে থাকবেন, অনেক সময় ব্যক্তির পাশে বয়স এই দেওয়া হয়, তার আগে একটি কমা দেওয়া হয়, পরে একটি কমা দেওয়া হয়। অথবা বলা হলো মাশরাফি বিন মুর্তজা দ্য ক্যাপ্টেন অফ বাংলাদেশ ক্রিকেট টিম ইজ এ গুড ম্যান, তার মানে দ্য ক্যাপ্টেন অফ বাংলাদেশ ক্রিকেট টিম এইটুকু তখন থাকতে হলো অ্যাপোজিশন, আর ইজ এ গুড ম্যান ওইটা তো পরেরটুকু হইল। অর্থাৎ দুইটা বাক্যকে একত্রিত করার জন্য, সংক্ষেপিত করার জন্য এই জাতীয় অ্যাপোজিশনগুলোকে ব্যবহার করা হয়। যেমন ধরুন আমি যদি বলি মিস্টার করিম 18 হ্যাজ ডান দিস, তাহলে এখানে দুইটা বাক্যকে থামিয়ে দিয়ে একটা বাক্য করা হলো, জাস্ট 18 দিয়ে তার বয়স বোঝানো হলো যে মিস্টার করিম যার বয়স হলো 18 বছর সে কাজটি করেছে। তার মানে অ্যাপোজিশন হচ্ছে নাউন সম্পর্কে যেটা অতিরিক্ত একটি তথ্য দেয়, সাধারণত এর আগে কমা এবং পরে কমা বসে, এটুকু হচ্ছে অ্যাপোজিশন। তো অ্যাপোজিশনের জায়গায়ও নাউন বসতে পারে। তাহলে এখানে আমরা কি শিখলাম? খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা, এটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, কারণ এগুলো পারলে আপনি শূন্যস্থান বা অন্যান্য জায়গায় আপনার ঝামেলা হবে না, আর এগুলো না পারলে পরবর্তীতে প্রচুর ঝামেলা হবে। কি কি? সাবজেক্ট হিসেবে নাউন বসবে, অবজেক্ট হিসেবে নাউন বসবে, অবজেক্ট অফ প্রেপোজিশন, কমপ্লিমেন্ট, অ্যাপোজিশন। আবার বলুন, সাবজেক্ট, অবজেক্ট, অবজেক্ট অফ প্রেপোজিশন, কমপ্লিমেন্ট, অ্যাপোজিশন। আবার বলুন, সাবজেক্ট, অবজেক্ট, অবজেক্ট অফ প্রেপোজিশন, কমপ্লিমেন্ট, অ্যাপোজিশন। এগুলো যদি না বোঝেন তাহলে একটু পজ দিয়ে পেছনের দিকে যান। আর এখানে যদি কোনো কিছুতে কোনো কনফিউশন থাকে, আমি হয়তো একটু দ্রুত কথা বলছি যেহেতু ভিডিওটা লেন্থটা একটু বড় হবে, সেই টেনশনটা মাথায় রয়ে গেছে। তো যদি কোথাও বুঝতে সমস্যা হয় কাইন্ডলি কমেন্ট বক্সে আপনি কমেন্ট করুন, আমি সেখানে আপনাকে আবার রিপ্লাই দিয়ে ক্লিয়ার করার চেষ্টা করব। তাহলে মূল কথা হচ্ছে নাউন বসতে পারে 5 জায়গায়। কি কি? সাবজেক্ট, অবজেক্ট, অবজেক্ট অফ প্রেপোজিশন, কমপ্লিমেন্ট, অ্যাপোজিশন। চলুন আরেকটু আগে। এবার চলুন আমরা জেরান্ড নিয়ে আলোচনা করি। প্লিজ স্টপ রাইটিং, তাহলে এখানে এই যে রাইটিং এটা কি বলেছে? প্লিজ স্টপ রাইটিং, দয়া করে লেখাটা থামান। তাহলে স্টপ হোয়াট? রাইটিং, তার মানে হোয়াট দিয়ে প্রশ্ন করলে আমরা পাই অবজেক্ট, তার মানে রাইটিং শব্দটা এখানে হচ্ছে নাউন, কারণ অবজেক্ট হিসেবে যা বুঝবে তাই নাউন, সেটা আমরা একটু আগেই শিখলাম। সাবজেক্ট হিসেবে যা বুঝবে নাউন, অবজেক্ট হিসেবে যা বুঝবে নাউন। এখন এটাকে দেখে তো নাউনের মতো মনে হচ্ছে না, মনে হচ্ছে ভার্ব। কারণ কি? আমি যদি এভাবে বলতাম আই ওয়াজ রাইটিং, আমি লিখছিলাম, বা আই এম রাইটিং, আমি লিখছি, তাহলে রাইটিংটা কিন্তু ভার্ব হয়ে যেত। এখানে কিন্তু সেটা ভার্ব হিসেবে বসে নেই, এখানে বসছে হচ্ছে নাউনের জায়গায়, কারণ এই জায়গাটা হচ্ছে অবজেক্টের, আর অবজেক্ট হিসেবে যা বসবে সেটাই নাউন। তাহলে এটা কেমন ধরনের নাউন হলো? এটা তো নাউন না, মূলত
এটা তো মূলত ভার্ব প্লাস আইএনজি। তাহলে ভার্ব প্লাস আইএনজি মিলে যখন নাউনের কাজ করে তখন তাকে আমরা নাম দেই জেরান্ড, নাথিং এলস। তাহলে জেরান্ড কি? ভার্ব প্লাস আইএনজি মিলে যখন নাউনের কাজ করে তখন তাকে আমরা বলি জেরান্ড। জেরান্ডের আলোচনা আরেকটু আমরা আসবো, জেরান্ড আরেকটা শব্দ আসবে পার্টিসিপল, তো সেটা আমরা একটু পরেই আলোচনাটাতে আসবো। অ্যাডজেক্টিভ অ্যাজ নাউন, অর্থাৎ অ্যাডজেক্টিভও নাউন হিসেবে বসতে পারে। তবে বলে নেই, শুধু অ্যাডজেক্টিভ কখনোই নাউনের কাজ করতে পারে না, বা শুধু অ্যাডজেক্টিভ কখনোই সাবজেক্ট হিসেবে বসতে পারে না। কারণ সাবজেক্ট হিসেবে বসতে গেলে অবশ্যই নাউন হতে হবে। তবে অ্যাডজেক্টিভের আগে যখন দা বসে তখন কিন্তু এটা নাউন হয়ে যায়, আর তখন সেটা প্লোরাল কমন নাউন হয়ে যায়। প্লোরাল কমন নাউন কি? যেমন ধরুন বয় সিঙ্গুলার কমন নাউন, এটা যদি প্লোরাল হয় তখন বয়েজ হয়। অনুরূপভাবে ম্যান হচ্ছে সিঙ্গুলার কমন নাউন, আর এটার প্লোরাল হচ্ছে মেন। আর গার্ল গার্লস, তাহলে এই প্লোরাল কমন নাউন হয়ে যায়। চলুন এক্সাম্পল দেখি। এখানে বলেছে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, অর্থাৎ ধনীরা সবসময় হ্যাপি হয় না। তাহলে এখানে শুধু রিচ বললে কিন্তু আমরা এখানে সাবজেক্ট হিসেবে বসাতে পারতাম না। আমরা এখানে বলেছি দ্য রিচ, দা যখন যুক্ত হলো তখন সেটা প্লোরাল কমন নাউন হয়ে যায়। এই কারণেই এই ভার্বটা এখানে খেয়াল করুন, এখানে কিন্তু হয়েছে আর, এখানে কিন্তু ইজ হয় নাই বা ওয়াজ হয় নাই, এখানে প্লোরাল হয়েছে কারণ সাবজেক্টটা প্লোরাল। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, মানে ধনীরা সবসময় ধনী হয়, সুখী হয় তা নয়। অর্থাৎ এখানে দা বসানোর কারণে অ্যাডজেক্টিভটাকে আমরা নাউন হিসেবে ব্যবহার করতে পারলাম। মানে অ্যাডজেক্টিভ নাউন হিসেবে বসতে গেলে তার আগে দা ব্যবহার করতে হয়। পরেরটা দেখুন, নাউন আফটার ডিটারমিনাস, অর্থাৎ ডিটারমিনারের পরেও নাউন বসতে পারে। যেমন সাম বয়েজ আর কামিং হিয়ার, অর্থাৎ কিছু ছেলেরা এখানে আসছে, তার মানে সামটা হচ্ছে এখানে ডিটারমিনার, আর তারপরে বয় যেটা হচ্ছে নাউন। ডিটারমিনার নিয়ে যেহেতু আমি আলাদা করে ভিডিও করব, এখানে ডিটেইল বলছি না, তবে আমি সংক্ষেপে ডিটারমিনার সম্পর্কে একটু পরিচয় এখানে করিয়ে দিই, আদারওয়াইজ এই জিনিসটা বুঝতে একটু সমস্যা হতে পারে। ডিটারমিনার হচ্ছে কোনো কিছুকে একদম নির্দিষ্ট করে বলবে সেরকম নাও হতে পারে, আবার হতেও পারে। যেমন ধরুন আমি বললাম 10 জন লোক আপনার সাথে দেখা করতে এসেছিল, একদম নির্দিষ্ট 10 জন, গুনে গুনে 10 জন, নির্দিষ্ট, এটাও ডিটারমিনার। আবার এমন হতে পারে কিছু লোক আপনার সাথে দেখা করতে এসেছিল, কিছু যখন বললাম সেটা কিন্তু একদম নির্দিষ্ট না। আমি যদি বলি অনেক লোক আপনার সাথে দেখা করতে এসেছিল, সেখানেও কিন্তু একদম গুনে গুনে নির্দিষ্ট না। অর্থাৎ ডিটারমিনার হচ্ছে অ্যানিহাউ ডিটারমিন করে, মানে কোনো না কোনোভাবে সেটাকে নির্দিষ্ট করে। অর্থাৎ এটা একদম সুনির্দিষ্ট হতে পারে সংখ্যা দিয়ে, আবার সুনির্দিষ্ট নাও হতে পারে। এইটার নামই হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনার কি কি হয়? ডিটারমিনার হয় পজেসিভ, মানে ধরুন মাই, আওয়ার, হিস, হার এটসেট্রা। হতে পারে ডেমনস্ট্রেটিভ, মানে দিস, দ্যাট, দিস, দোজ, এগুলো হয়। আবার হতে পারে কোয়ান্টিফায়ার, যেমন ধরুন সাম, ফিউ, লিটল ইত্যাদি। হতে পারে নিউমেরাল, নিউমেরাল মানে হচ্ছে সংখ্যা। আবার হতে পারে আর্টিকেল, মানে এই অ্যান্ড দ্য। নিউমেরাল মানে যে 1 2 3 4 10 11 ইত্যাদি বললাম, এগুলো হচ্ছে নিউমেরাল। আর আর্টিকেল তো আপনারা জানেনই, এই অ্যান্ড দ্য, এই 5টা জিনিস ডিটারমিনার হতে পারে। এটা নিয়ে আমি ডিটেল কথা বলবো, এখানে আর বাড়াচ্ছি না, কারণ এখানে আমাদের অত বেশি প্রয়োজন হবে না। তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে সাম, এটা হচ্ছে কোয়ান্টিফায়ার। এই সাম এরপরে রয়েছে বয়েজ, কারণ কোয়ান্টিফায়ারের পরে বা ডিটারমিনারের পরে আমাদেরকে অবশ্যই নাউন বসাতে হবে। পরে দেখুন ভার্ব অ্যাজ নাউন, অর্থাৎ ভার্বও নাউন হিসেবে বসতে পারে। যেমন দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে এখানে গো শব্দটা কি? এই যে দা, এই দাটাকে আমরা ট্র্যাডিশনালি বলি অ্যাডজেক্টিভ, আর আধুনিক ইংলিশে বলি ডিটারমিনার। তাহলে ডিটারমিনারের পরে নাউন হয়, এটা যেমন সত্য, আবার অ্যাডজেক্টিভের পরে নাউন হয়, সেটাও সত্য। অর্থাৎ ট্র্যাডিশনালি বা আধুনিকভাবে যেভাবেই যাই আমরা কিন্তু দুইটার পরেই নাউন পাবো। এখানে গো এর অর্থ সেটা যদি আমরা দেখি তাহলে কি, এখানে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, মানে দিস ইজ দ্য প্রিন্সিপাল অফ দ্য ওয়ার্ল্ড। প্রিন্সিপাল মানে হচ্ছে নিয়ম বা নীতি বা ওয়ে বলতে পারি। দিস ইজ দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ এটাই পৃথিবীর নিয়ম। সুতরাং এই গো শব্দটা হচ্ছে এখানে নাউন, অর্থাৎ ভার্বও নাউন হিসেবে বসতে পারে। আরেকটি এক্সাম্পল দেখুন, যেমন ধরুন ইটস ইয়োর গো। এখানে গো শব্দটার অর্থ হচ্ছে টার্ন, ইটস ইয়োর টার্ন। সুতরাং এই টার্ন বা গো এই শব্দটাও এখানে নাউন। কীভাবে বুঝতে পারি? এভাবেও বুঝতে পারি। এই যে ইয়োর, এটা হচ্ছে ডিটারমিনার, ডিটারমিনারের পরে নাউন হয়। আবার এই যেখানে দেখলাম আমরা
কোথায়? এই যে এখানে দেখলাম ডিটারমিনারের পরে নাউন হয়। আবার আরেকভাবে বুঝতে পারি, ইয়োর শব্দটা এখানে অ্যাডজেক্টিভও ধরতে পারি ট্র্যাডিশনালি। যদি অ্যাডজেক্টিভ ধরি, অ্যাডজেক্টিভের পরেও নাউন হয়, এভাবে করে আমরা ধরতে পারি। তাহলে গো শব্দটা এখানে নাউন, অর্থাৎ ভার্বও নাউন হিসেবে বসতে পারে। এবার চলুন আমরা জেরান্ড এবং পার্টিসিপলের আলোচনাটায় যাই। জেরান্ড এবং পার্টিসিপল নিয়েও আমি আলাদা করে কথা বলবো। এখানে জাস্ট মূল যে বেসিক জিনিসটা আপনাদেরকে আমি জাস্ট টাচ করে যাচ্ছি। তবে এইটুকু জানলেও জেরান্ড এবং পার্টিসিপল নিয়ে আপনি আর কখনো কনফিউজড হবেন না। তবে কনফিউশনের কিছু জায়গা আছে যেগুলো হায়ার স্টাডিতে আপনার লাগবে, সেই জিনিসগুলো নিয়ে আমি আলাদা করেই কথা বলবো, সুতরাং দুশ্চিন্তা করার কিছু নেই। চলুন আমরা এখানে আলোচনাটা দেখি। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। তাহলে এখানে সুইমিং শব্দটা কোথায় বসেছে? এটা বসেছে সাবজেক্টের জায়গায়। আর আমরা জানি সাবজেক্ট হিসেবে যাই বসুক না কেন সেটা হবে নাউন। তাহলে এটা কেমন নাউন? এটাকে তো ভার্বের মতো মনে হচ্ছে সুইম তার সাথে আইএনজি, অর্থাৎ মনে হচ্ছে ভার্ব। তো এই সুইমিং শব্দটা হয়তো অন্য কোথাও ভার্ব হিসেবে বসতে পারে, যেমন ধরুন আই এম সুইমিং, সেক্ষেত্রে হতে পারে ভার্ব, কিন্তু এখানে কিন্তু ভার্ব নয়, এখানে এটা হচ্ছে নাউন, কারণ এটা সাবজেক্টের জায়গায় বসেছে। কারণ আমরা জানি সাবজেক্ট হিসেবে যাই বসুক না কেন সেটা হবে নাউন। তাহলে এরকম যদি হয় যে নাউনের জায়গায় বসলো আর ভার্ব প্লাস আইএনজি সেটা নাউন যদি মিন করে, ভার্ব প্লাস আইএনজি মিলে যদি নাউন অর্থ প্রকাশ করে, তাহলে তার নাম হয় জেরান্ড। জিনিসটা একদম সিম্পল। ভার্ব প্লাস আইএনজি মিলে যদি নাউনের কাজ করে তাহলে তার নাম হয় জেরান্ড। আর আবার বলছি, ভার্ব প্লাস আইএনজি মিলে যদি নাউনের কাজ করে তাহলে তার নাম হবে জেরান্ড। ভার্ব প্লাস আইএনজি মিলে যদি অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে তার নাম হবে পার্টিসিপল। অবশ্য পার্টিসিপল, যেহেতু এগুলো নিয়ে আলাদা করে কথাই বলবো, এখানে ডিটেল যাচ্ছি না। পার্টিসিপল সাধারণত দুই প্রকারের হয়ে থাকে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। তো এখানে আমরা যেটা দেখছি এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এর বাইরেও পাস্ট পার্টিসিপল রয়েছে। আমরা জানি ডু, ডিড, ডান। ওই ডান হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আরেকটা পার্টিসিপল আমরা অনেক সময় ব্যবহার করে থাকি, সেটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। ডিটেল এখানে যাচ্ছি না, জাস্ট নামগুলোর সাথে আমরা পরিচিত হয়ে নিচ্ছি। চলুন আলোচনাটা আগানো যাক। এবার চলুন নাউনের আমরা কিছু এক্সাম্পল দেখি। এই প্রশ্নটা নেওয়া হচ্ছে 37তম BCS থেকে। ফ্রেইলটি দাই নেম ইজ ওমেন। হিয়ার ফ্রেইলটি ইজ, তো ফ্রেইলটি মানে হচ্ছে দুর্বলতা। এটা উইলিয়াম শেক্সপিয়ারের একটি আপনার বাণী। এটা বলেছেন হলো হ্যামলেটের মুখ দিয়ে। হ্যামলেট তার মা সম্পর্কে এই কথাটি বলেছিল, কারণ তার বাবা মারা যাওয়ার 2 মাসের মধ্যেই সে আবার বিয়ে করেছিল, সেজন্য বলেছিল ফ্রেইলটি দাই ওই মডার্ন ইংলিশে বলা হয় ইয়োর, আর সেই সময় বলা হতো দাই মানে ইয়োর নেম ইজ ওমেন, মানে বলেছে দুর্বলতা, তোমার নাম হচ্ছে নারী, অর্থাৎ নারী মানেই যেন দুর্বলতা, এরকম একটি কথা বলা হয়েছে। তাহলে এখানে ফ্রেইলটি এই শব্দটা হচ্ছে একটি নাউন। কেন নাউন? দুর্বলতা, অর্থাৎ ইয়োর নেম ইজ মানে ফ্রেইলটি, ইয়োর নেম ইজ ওমেন। এভাবে যদি বলতাম ওমেন ইয়োর নেম ইজ ফ্রেইলটি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হতো। তাহলে ফ্রেইলটি শব্দটা হচ্ছে একটি নাউন। এই এক্সাম্পলটি নেওয়া হচ্ছে 35তম BCS থেকে। এখানে বলা হচ্ছে আই এম ইন দ্য প্রসেস অফ কালেক্টিং ম্যাটেরিয়াল ফর মাই স্টোরি। দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ অর অ্যান্ড কি, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব নাকি নাউন? আচ্ছা আমরা দেখি। আই এম ইন দ্য প্রসেস অফ, এই যে দেখুন প্রেপোজিশন আমরা পড়েছিলাম, প্রেপোজিশনের পরে যেটা হবে সেটা হবে নাউন। তাহলে কালেক্টিং ম্যাটেরিয়াল, অর্থাৎ এখানে এই যে কালেক্টিং এটা আইএনজি হয়েছে। এটাও এই কারণে যে নাউন যদি সরাসরি না করা যায় তাহলে আইএনজি করতে হয়। অব হচ্ছে প্রেপোজিশন, এরপরে আমাদের নাউন লাগবেই। তার মানে এই যে ম্যাটেরিয়াল এটা হচ্ছে নাউন। তাহলে এখানে আমাদের কোনটার সাথে মিলে গেল? প্রেপোজিশনের পরে যেটা হবে সেটা হবে নাউন। আমি আগেই বলেছিলাম, কয়েকবার বলেছি, যদি মুখস্থ না হয়ে থাকে তাহলে ওখান থেকে আবার মুখস্থ করে আসেন। 5টা জায়গায় নাউন বসতে পারে, সাবজেক্ট, অবজেক্টিভ, প্রেপোজিশন, কমপ্লিমেন্ট, অ্যাপোজিশন। তাহলে এখানে কোনটা অনুযায়ী মিলল? এখানে মিলল অবজেক্ট অফ প্রেপোজিশন, অর্থাৎ প্রেপোজিশনের পরে যা হবে সেটা হবে নাউন। সুতরাং এখানে আমাদের প্রেপোজিশন আছে অব, এই অব এর পরে আমাদের এটা হবে কি? তাহলে এটা হবে নাউন। আমরা যদি এগুলোর অর্থ নাও জানি তাহলেও কিন্তু আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারবো এটা কোনটা কোন পার্টস অফ স্পিচ। এই প্রশ্নটা নেওয়া হচ্ছে ডাক অধিদপ্তরের উপজেলা পোস্টমাস্টার পদে 2016 সালে এসেছিল। আই হ্যাড আ টক উইথ হিম। হিয়ার টক ইজ এখানে টক শব্দটা কি, কোন পার্টস অফ স্পিচ? দেখুন এখানে রয়েছে মানে আর্টিকেল। এই আর্টিকেল হচ্ছে ডিটারমিনার। এই ডিটারমিনারের পরে যেটা হবে সেটা হবে
নাউন। আমরা আরেকভাবেও ধরতে পারি এই আর্টিকেলকে ট্র্যাডিশনালি বলা হয় অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের পরে যেটা হবে সেটা হবে নাউন। ভালো হবে যখন আমরা অ্যাডজেক্টিভের আলোচনাটা সেরে ফেলবো তখন আপনাদের বুঝতে সুবিধা হবে অ্যাডজেক্টিভের পরে কেন নাউন হচ্ছে। তাহলে আই হ্যাড আ টক উইথ হিম, এখানে টক শব্দটা কি? এটা হচ্ছে একটি নাউন, এটা কিন্তু আপনার ভার্ব নয়। কেন ভার্ব নয়? কারণ আমার একটি কথা ছিল তার সাথে, তার মানে এখানে এটাকে আধুনিক ইংলিশে বলা হয় ডিটারমিনার। আরও স্পেসিফিক্যালি বললে এটাকে আমরা বলতে পারি আর্টিকেল। তো আর্টিকেল বা ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ যাই বলি তারপরে যেটা হয় সেটা হলো নাউন। সুতরাং এই টক শব্দটা এখানে হচ্ছে নাউন। এই প্রশ্নটা নেওয়া হচ্ছে আনসার ও ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুটেন্ট, এটা 2015 সালে এই প্রশ্নটি নেওয়া হয়েছিল এসেছিল। দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স ইট হ্যাজ স্টপড রেইনিং, তাহলে এখানে রেইনিং শব্দটা কোন পার্টস অফ স্পিচ? এখন এখানে দেখুন ইট হ্যাজ স্টপড, এই যে স্টপড এটা হচ্ছে মূল ভার্ব, হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে ইট হ্যাজ স্টপড থেমেছিল, কি থেমেছিল? বৃষ্টি থেমেছিল, তার মানে এটা হচ্ছে অবজেক্ট। তো অবজেক্টের জায়গায় যাই কিছু বসুক না কেন সেটা হবে কি? সেটা হবে নাউন। অর্থাৎ আমরা আগেই শিখেছি সাবজেক্ট হিসেবে যাই বসুক নাউন, অবজেক্ট হিসেবে যাই বসুক নাউন। তো এটা হচ্ছে নাউন। এখন এখানে দেখুন এখানে তো নাউন কথাটাই নেই, তাহলে আমরা কোন অপশনটাকে ধরতে পারি? আমরা কি ধরতে পারি জেরান্ড? আচ্ছা, জেরান্ড মানে কি যেন? জেরান্ড মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি মিলে যেটা নাউনের কাজ করে সেটা হচ্ছে জেরান্ড। তার মানে এটাকে আমরা জেরান্ড ধরতে পারি। আর পার্টিসিপল হলো ভার্ব প্লাস আইএনজি মিলে যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে আমরা বলি পার্টিসিপল। সুতরাং এখানে পার্টিসিপল হচ্ছে না। ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখানে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস নয়, কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে এখানে অ্যাম, ইজ, আর এরকম কিছু একটা থাকতো। এখানে যেহেতু নাই, তার মানে শুধু অক্সিলারি ভার্ব ছাড়া শুধু যে ভার্বটা সেটা যদি বসে সেটা কিন্তু আপনার কন্টিনিউয়াস হয় না। তার মানে এটা হয় জেরান্ড অথবা পার্টিসিপল। তো এখানে পার্টিসিপল হচ্ছে না কারণ এটা নাউনের কাজ করছে। নাউনের কাজ করছে সেটা কি করে বুঝছি? খুবই সহজ, এই ভার্বের অবজেক্ট হিসেবে বসছে। ইট হ্যাজ স্টপড, থেমেছিল, কি থেমেছিল? বৃষ্টি থেমেছিল। মানে কি দিয়ে, হোয়াট দিয়ে প্রশ্নগুলো উত্তর পাই। সুতরাং এটা হচ্ছে অবজেক্ট, সুতরাং এটা হচ্ছে জেরান্ড। আমি আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। এই প্রশ্নটি নেওয়া হচ্ছে শিক্ষা, ডাক, স্বাস্থ্য ও অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তা 2015 সাল থেকে। শি ওয়াজ আ বিউটি ইন হার ইউথ, মানে সে তার যৌবনে অনেক সুন্দরী ছিল। হিয়ার দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ এ অর অ্যান, এখানে কি এই বিউটিটা এটা কোন পার্টস অফ স্পিচ? খুব সহজ, এই যে দেখুন আর্টিকেল বা ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ যে নামেই এটাকে ডাকি না কেন ডাকতে পারি, কোনো সমস্যা নেই। এরপরে যেটা বলবে সেটা হবে কি? নাউন। সুতরাং এখানে এটা হবে নাউন। পরের আলোচনাটাতে যাওয়া যাক। এবারে চলুন আমরা প্রোনাউন নিয়ে আলোচনা করব। প্রোনাউনের কিছু প্রকারভেদ আমরা দেখব, কারণ মাঝে মাঝে এখান থেকেও প্রশ্ন করা হয়, তবে এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। মূল ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে কোনটা প্রোনাউন আর কোনটা অ্যাডজেক্টিভ সেটাকে নির্ণয় করা। সেই আলোচনাটা আমরা একটু পরে দেখব। এখান থেকে যেহেতু মাঝে মাঝে প্রশ্ন করা হয় একটু জেনে রাখলাম আর কি। প্রোনাউন রিপ্রেজেন্টেটিভ অব নাউন, অর্থাৎ নাউনের যে রিপ্রেজেন্টেটিভ, নাউনকে যে রিপ্রেজেন্ট করে সেটাই হচ্ছে প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন আই, উই, ইউ, হি, শি, ইট, দে ইত্যাদি এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পজেসিভ প্রোনাউন এটাও কিন্তু পার্সোনাল প্রোনাউনেরই আওতাভুক্ত। তো আমরা এখানে দেখাচ্ছি আলাদা করে, কারণ এটা ডিটারমিনার হিসেবে বসতে পারে, সেজন্য আমরা এটাকে আলাদা করে দেখাচ্ছি। তবে এই পার্সোনাল প্রোনাউনেরই আওতাভুক্ত হচ্ছে পজেসিভ প্রোনাউন, যেমন মাইন, ইয়োর্স, আওয়ার্স, মাই ইত্যাদি। রিফ্লেক্সিভ প্রোনাউন যেমন মাইসেলফ, আওয়ারসেলফস, ইয়োরসেলফ, হিমসেলফ ইত্যাদি, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আরেকটা প্রোনাউন আছে আমি এখানে লিখি নাই, সেটা হচ্ছে ইমফ্যাটিক প্রোনাউন। এই সেম ধরনের প্রোনাউনগুলো ইমফ্যাটিক প্রোনাউন হিসেবে বসতে পারে। অর্থাৎ কেউ যখন কোনো কাজ করে সেখানে জোর দেওয়া বোঝায়, সেখানে সাধারণত ইমফ্যাটিক প্রোনাউন বসানো হয় বা সেটাকে ইমফ্যাটিক প্রোনাউন বসে। আমরা সেই আলোচনাটা এখানে যাচ্ছি না, কারণ এই নিয়ে তেমন কোনো প্রশ্ন আমি পাইনি। যেহেতু আমরা এগুলো জব রিলেটেড প্রশ্ন সলভ করার জন্য বসাবো বা আলোচনা করছি, সেহেতু সেখানে ইমফ্যাটিক প্রোনাউনটার আমি এখানে আলোচনাটা যাচ্ছি না। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিস, দ্যাট, দিজ, দোজ। ইনডেফিনিট প্রোনাউন অ্যানি, ওয়ান, সাম, নোবডি, এনিবডি, ম্যানি, এভরিওয়ান, অল ইত্যাদি। রিলেটিভ প্রোনাউন হু, হোম, হোজ, হুইচ, দ্যাট।
ইন্টারোগেটিভ প্রোনাউন হু, হোম, হোজ, হুইচ, হোয়াট। এখন এখানে আপনাদের একটা প্রশ্ন হতে পারে, রিলেটিভ প্রোনাউন আর ইন্টারোগেটিভ প্রোনাউন দুইটা তো একই রকম হয়ে গেল, আমরা কি করে বুঝব? খুব সহজ, বাক্যের শুরুতে প্রশ্ন করার জন্য যদি ব্যবহৃত হয় তাহলে তার নাম হবে ইন্টারোগেটিভ প্রোনাউন, আর যদি মাঝখানে বসে প্রশ্ন করার জন্য নয় তাহলে তার নাম হবে রিলেটিভ প্রোনাউন। যেমন ধরুন হোয়াট ইজ ইয়োর নেম, তাহলে হোয়াট এখানে এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, কারণ প্রশ্ন করা হচ্ছে। আর যদি মাঝখানে বসে, যেমন ধরুন লিসেন টু মি হোয়াট আই সেই, এটার নাম হবে রিলেটিভ প্রোনাউন। খুবই সহজ, সামনে বসবে প্রশ্ন করার জন্য, তার নাম হবে ইন্টারোগেটিভ প্রোনাউন, মাঝখানে বসবে প্রশ্ন করার জন্য নয়, তার নাম হবে রিলেটিভ প্রোনাউন। পরেরটা দেখুন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ইচ, আইদার, নাইদার। রেসিপ্রোকাল প্রোনাউন ইচ, আদার, ওয়ান, অ্যানাদার। প্রোনাউন একটি প্রশ্ন দেখি, আইডেন্টিফাই দ্য কারেক্ট পার্ট অফ স্পিচ অফ দ্য ওয়ার্ড আন্ডারলাইনড ইন দ্য সেন্টেন্স। অর্থাৎ আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে আন্ডারলাইন যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ। Whichever of the three sisters you choose to marry, you will have a good wife. অর্থাৎ তিন বোনের মধ্যে তুমি যাকেই বিয়ে করতে চাও তুমি একটি ভালো ওয়াইফ পাবে। তাহলে এখানে whichever শব্দটা কোন পার্টস অফ স্পিচ? whichever শব্দটা হচ্ছে একটি প্রোনাউন, কারণ কি এটা একাই এখানে বসেছে, এরপরে যদি একটি নাউন থাকতো তাহলে কিন্তু সেটা অ্যাডজেক্টিভ হয়ে যেত। সে আলোচনাটাও আমরা একটু পরে আসব। সুতরাং এটা এখানে হচ্ছে প্রোনাউন। আমরা যদি আরও স্পেসিফিক্যালি বলতে যাই এটা কোন ধরনের প্রোনাউন, তাহলে আমরা এটাকে বলতে পারি ইনডেফিনিট প্রোনাউন, কারণ এটা কিন্তু নির্দিষ্ট করে কোনো কিছু বোঝানো হচ্ছে না। সুতরাং এটাকে আমরা নির্দিষ্ট করে বলতে পারছি না, সেজন্য আমরা এটাকে বলতে পারি ইনডেফিনিট প্রোনাউন। মানে ইনডেফিনিট, এটা ডেফিনিট না, মানে একদম নির্দিষ্ট না, সুতরাং এটার নাম হবে ইনডেফিনিট প্রোনাউন। এবার চলুন কিছু এক্সারসাইজ দেখা যাক। এই প্রশ্নটি নেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের 2016-17 সালের প্রশ্ন থেকে। সালমা কুড নট টেল ড্যাশ বুকস ওয়ার লেফট অন দ্য টেবল। তাহলে এখানে কার হবে? সালমা কুড নট টেল, সালমা বলতে পারেনি, ড্যাশ বুকস ওয়ার লেফট মানে কার বই পড়েছিল অন দ্য টেবল, টেবিলের উপরে। তার মানে অর্থটা আসে হলো কার। যদি আমরা অর্থ অনুযায়ী মিলাই তাহলে কিন্তু মিলে যাবে। কোনটা মিলে? হোজ বুকস, কার বইগুলো, কার বই এগুলো ছিল, মানে কার বইগুলো টেবিলের উপরে রাখা ছিল। আর হুইজ মানে এখানে হু ইজ, মানে এই যে এটা আর এটা কিন্তু একই। এখানে আছে সংক্ষিপ্তভাবে মানে কন্ট্রাক্টিভ ফর্ম, আর এখানে আছে ফুল ফর্ম। আর হু, হু কি মিলে? সালমা কুড নট টেল হু বুকস, মিলে না। এখানে মিলে কোনটা? হোজ বুকস, কার বই, কার বই। মানে সালমা কুড নট টেল, সালমা বলতে পারেনি কার বইগুলো টেবিলের উপরে রাখা ছিল, তার মানে এখানে হবে হোজ বুকস। এই প্রশ্নটি নেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের 2016-17 সালের প্রশ্ন এটি। দ্য ফার্স্ট হাফ অফ দ্য গেম বিলং টু আস, প্রথম অর্ধেক আমাদের দখলে ছিল। দ্য সেকেন্ড হাফ টু ড্যাশ, এখানে দেম, দেই, দেয়ার, দোজ। দেখুন এখানে রয়েছে বিলং টু আস, প্রথম অর্ধেক ছিল আমাদের দখলে, মানে আস এখানে ছিল অবজেক্টিভ ফর্ম। তাহলে স্বভাবতই আমরা এখানেও ধরে নিতে পারি হবে অবজেক্টিভ ফর্ম, কারণ এখানেও ছিল প্রেপোজিশন, এখানেও রয়েছে প্রেপোজিশন। যদিও আপনার প্রেপোজিশনের পরে অনেক সময় পজেসিভ ফর্মও বসে, কিন্তু পজেসিভ ফর্ম বসলে তারপরে অবশ্যই একটি নাউন লাগে, কিন্তু এখানে কিন্তু সেই নাউন আর নাই। এখানে শুধু একটি পজেসিভ ফর্ম দেয়া আছে বা হোজ দেয়া আছে, কিন্তু এরপরে কিন্তু কোনো নাউন নাই। তাহলে কোনো অর্থ আমরা যদি ওগুলো বসাই কোনো অর্থ দিবে না। সুতরাং এখানে যদি আমরা বসাই দ্য সেকেন্ড হাফ বিলং টু দেম, তাহলে আমরা অর্থটা পাই। অর্থাৎ এখানে হবে দেম, অর্থাৎ এখানে হবে অবজেক্টিভ ফর্ম, কারণ এর আগেও অবজেক্টিভ ফর্মের একটি নিদর্শন আমাদের সামনেই রয়ে গেছে। এই উদাহরণটি নেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিট থেকে 2016 এবং 17 সালের। এখানে বলা হচ্ছে ড্যাশ অ্যামাং ইউ আর ফ্রম ক্লাস 12, মানে তোমাদের মধ্যে থেকে কে বা কারা, এখানে কেউ হতে পারে কারাও হতে পারে, ইউ বলতে কে বা কারা, তারা 12 ক্লাস থেকে এসছে। তো এখানে উইচ তো এটা ব্যক্তির ক্ষেত্রে হয় না, সুতরাং এটা হবে না। হু এটা হতে পারে হু অ্যামাং ইউ, তোমাদের মধ্যে থেকে কে, হু বলতে কে, হু বলতে কারা, দুইটাই বোঝানো হয়। আবার ইউ বলতেও তুমি বা তোমরা, দুইটাকেই বোঝানো হয়। সুতরাং কে অর্থে ধরলেও হবে, কারা অর্থে ধরলেও হবে। মানে তোমাদের মধ্যে থেকে কে 12 ক্লাস থেকে এসছে বা তোমাদের মধ্যে থেকে কারা 12 ক্লাস থেকে এসছে, দুটারই অর্থ হবে। হোম মানে কাকে, আর হোজ মানে কার। তো হোম অ্যামাং ইউ মানে তোমাদের মধ্য থেকে কাকে অর্থ হয় না, আর তোমাদের মধ্য থেকে কার
সেই অর্থটাও হয় না, তার মানে উত্তরটা এখানে হবে হু। এবার চলুন আমরা অ্যাডজেক্টিভের আলোচনাটাতে প্রবেশ করি। অ্যাডজেক্টিভের যে সংজ্ঞা সেখানে বলা হয় দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়, কিন্তু ওইভাবে না যে আমরা এখানে শিখব অ্যাডজেক্টিভ নাউনকে ডিসক্রাইব করে, এবং এটা হবে অনেক বেশি এফেক্টিভ, যাতে করে আমাদের বাস্তবিক অর্থে অ্যাডজেক্টিভ ধরা আমাদের অনেক বেশি সহজ হবে। চলুন আমরা আলোচনাটায় প্রবেশ করি। অ্যাডজেক্টিভ ডিসক্রাইবস নাউনস, অর্থাৎ অ্যাডজেক্টিভ নাউনকে বর্ণনা করে বা নাউন সম্পর্কে বিবৃতি দেয়। ইন দ্য সেন্টেন্স দ্য ম্যান ইজ অ্যাফ্রেড অফ ডগ, এখানে দ্য ওয়ার্ড অ্যাফ্রেড বিলংস টু উইচ পার্ট অফ স্পিচ, তার মানে এখানে অ্যাফ্রেড শব্দটা কোন পার্ট অফ স্পিচ, এখানে অ্যাফ্রেড শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো যেখানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার অর্থাৎ এই লিঙ্কিং ভার্বগুলো থাকে, এরপরে যে শব্দটা বসে সেটা হলো অ্যাডজেক্টিভ। যেমন ধরুন দ্য ডোর ইজ ওপেন, তাহলে ওপেন শব্দটা এখানে হলো অ্যাডজেক্টিভ। এরপরে নাউনও বসতে পারে, তবে যদি নাউন বসে সেটা যদি প্রপার নাউন হয় সেক্ষেত্রে কোনো আর্টিকেল বসে না। যেমন ধরুন দিস ইজ জন, তাহলে দিস ইজ জন, জন হচ্ছে এখানে প্রপার নাউন। আর যদি আমরা কমন নাউন বসাতে চাই তার আগে কিন্তু আর্টিকেল বসে, যেমন ধরুন দিস ইজ আ বয়, অর্থাৎ দিস ইজ আ বয় অথবা দিজ আর বয়েজ এরকমও হতে পারে। তাহলে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলোর পরে তিনটা জিনিস বসতে পারে। একটা হচ্ছে প্রপার নাউন বসতে পারে, যেমন ধরুন হি ইজ রহিম, তার মানে রহিম এখানে বসলো ইজ। আবার হতে পারে হি ইজ আ বয়, অর্থাৎ যদি সিঙ্গুলার কমন নাউন বসে তার আগে আর্টিকেল বসে, যেমন ধরুন আ বয়, তার মানে সিঙ্গুলার কমন নাউনের আগে আর্টিকেল বসে। আর যদি এগুলো কোনো কিছুটাই না বসে তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ, যেমন ধরুন হি ইজ পুয়ার অথবা হি ইজ রিচ, তাহলে পুয়ার অথবা রিচ এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে শুধু অক্সিলারি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, এভাবেও আমরা মনে রাখতে পারি। তাহলে এখানে এই অ্যাফ্রেড শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই এক্সাম্পলগুলো আমরা দেখি তাহলে আমাদের অ্যাডজেক্টিভ সম্পর্কে আরও ক্লিয়ার ধারণা হবে। প্রিটি ইজ আ ভেরি বিউটিফুল গার্ল, তাহলে গার্ল এই শব্দটা হচ্ছে নাউন, আর নাউনকে মডিফাই করে হলো অ্যাডজেক্টিভ, আর ভেরি হচ্ছে অ্যাডভার্ব, আর এই যে এটা হচ্ছে ডিটারমিনার। যদিও এই ডিটারমিনার সম্পর্কে আগেও একটু কথা বলেছি, এখানে আরেকটু ক্লিয়ার করব। প্রিটি ইজ এ বিউটিফুল গার্ল, তাহলে এই যে গার্ল এটা হচ্ছে নাউন, আর নাউনকে মডিফাই করলে হলো অ্যাডজেক্টিভ বিউটিফুল, আর এই যে এটা হচ্ছে ডিটারমিনার। আবার প্রিটি ইজ আ গার্ল, এখানে হচ্ছে গার্ল হচ্ছে আপনার নাউন, আর এটা হচ্ছে ডিটারমিনার, আর ট্র্যাডিশনালি এই ডিটারমিনারগুলোকে আমরা বলি অ্যাডজেক্টিভ। তাহলে এখানে যে মূল কথাটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, ভেরি ইম্পর্টেন্ট, নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব, সেটা অ্যাডভার্বের আলোচনায় আরেকবার যাব। তো এখানে যে কারণে এগুলো দেখানো সেটা হলো অ্যাডজেক্টিভ আর ডিটারমিনারের মধ্যে পার্থক্য কোথায়। অ্যাডজেক্টিভ মডিফাই করতে পারে শুধু নাউনকে, অ্যাডজেক্টিভ মডিফাই করতে পারে শুধু নাউনকে, আর ডিটারমিনার মডিফাই করতে পারে নাউনকে, অ্যাডজেক্টিভকে, অ্যাডভার্বকে। যেমন ধরুন প্রিটি ইজ এ গার্ল, এখানে এই গার্ল নাউনকে মডিফাই করে এই ডিটারমিনার, এখানে প্রিটি ইজ এ বিউটিফুল গার্ল, এখানে বিউটিফুল অ্যাডজেক্টিভকে মডিফাই করে এই ডিটারমিনার, প্রিটি ইজ এ ভেরি বিউটিফুল গার্ল, এখানে এই অ্যাডভার্বকে মডিফাই করে হচ্ছে এই ডিটারমিনার। অর্থাৎ ডিটারমিনার এবং অ্যাডজেক্টিভের মধ্যে পার্থক্য হচ্ছে ডিটারমিনার মডিফাই করতে পারে নাউনকে, অ্যাডজেক্টিভকে, অ্যাডভার্বকে, আর অ্যাডজেক্টিভ মডিফাই করতে পারে শুধুমাত্র নাউনকে। সেজন্যই আধুনিক গ্রামারিয়ানরা ডিটারমিনারকে আলাদা একটি পার্টস অফ স্পিচ হিসেবেই গণ্য করতে চান, আর ট্র্যাডিশনালে এটাকে অ্যাডজেক্টিভের আওতাভুক্ত ধরা হয়। এবার আসুন পার্টিসিপল, সেটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন ধরুন আর রোলিং স্টোন গেদাস নো মস, এখানে দেখুন গেদাস এটা হচ্ছে ভার্ব, আর রোলিং স্টোন এই পুরোটাই হচ্ছে সাবজেক্ট। স্টোন এটা হচ্ছে নাউন, আর নাউনকে মডিফাই করলো এই যে রোলিং, তাহলে নাউনকে মডিফাই করে কে? অ্যাডজেক্টিভ। এটা কেমন ধরনের অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভের মতো তো মনে হচ্ছে না, তাহলে এটা হচ্ছে পার্টিসিপল। আমরা আগেই শিখেছিলাম যখন ভার্ব প্লাস আইএনজি মিলে অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে আমরা বলি পার্টিসিপল। তাহলে এটা হচ্ছে পার্টিসিপল। নাউন অ্যাজ অ্যাডজেক্টিভ, নাউন অ্যাজ অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউন অ্যাডজেক্টিভ হিসেবে বসতে পারে। আমরা আগে দেখেছিলাম অ্যাডজেক্টিভ নাউন হিসেবে বসতে পারে, আর এখানে আমরা দেখছি নাউনও অ্যাডজেক্টিভ হিসেবে বসতে পারে। যেমন ধরুন দিস ইজ আ বুক অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ,
what part of speech is the underlined word? এখানে ইংলিশ এটা কোন পার্টস অফ স্পিচ। তো এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজ কথাটি হচ্ছে একটি নাউন, আর ইংলিশ সেটা অন্যত্র এটাও একটি নাউন। তবে যেহেতু ল্যাঙ্গুয়েজ শব্দটি একটি নাউন আর এটা এখানে হয়ে গেল অ্যাডজেক্টিভ, আর এটার নাম এখানে হলো নাউন অ্যাডজেক্টিভ। এই শব্দটার নামই কিন্তু নাউন অ্যাডজেক্টিভ, অর্থাৎ এটা নাউন এটা অ্যাডজেক্টিভ ব্যাপারটা কিন্তু তা না। এই শুধু ইংলিশ শব্দটার নামই হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। এটা আসলে অ্যাডজেক্টিভ নয়, একটি নাউন, কিন্তু এখানে ব্যবহারিক দিক থেকে অর্থাৎ তার অবস্থানগত দিক থেকে এটা একটি অ্যাডজেক্টিভের জায়গায় বসেছে। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ হচ্ছে নাউন আর নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, সুতরাং এটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, এর নাম হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। সুতরাং এটা কোন পার্টস অফ স্পিচ? এটা অবশ্যই অ্যাডজেক্টিভ। আরও যদি স্পেসিফিক্যালি বলতে চাই তাহলে এটা হচ্ছে একটি নাউন অ্যাডজেক্টিভ। এবারের আলোচনাটি একটি ট্রিকি এবং একটি সুন্দর আলোচনা, কারণ এখান থেকে সাধারণত প্রশ্ন করা হয় আমরা যেগুলোকে প্রোনাউন হিসেবে জানি সেই প্রোনাউনগুলো আবার অ্যাডজেক্টিভ হিসেবেও বসতে পারে, একই ধরনের প্রোনাউনগুলো অ্যাডজেক্টিভ হিসেবে বসতে পারে। চলুন আমরা দেখি। পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ প্রোনাউন আমরা আগে দেখেছি, দিস ইজ মাই বুক, অর্থাৎ এই মাই এটা তো পজেসিভ প্রোনাউন আমরা জানি, কিন্তু এখানে কিন্তু এটা প্রোনাউন না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তার কারণ কি? এরপর একটি নাউন রয়েছে, আমরা আগেই শিখলাম নাউনকে মডিফাই করে হচ্ছে অ্যাডজেক্টিভ। সুতরাং বুক হচ্ছে নাউন আর এই নাউনকে মডিফাই করছে হলো এই যে মাই, এটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। আর যদি এখানে বুকটা না থাকতো তাহলে মাইটা হয়ে যেত প্রোনাউন। অর্থাৎ প্রোনাউন আর অ্যাডজেক্টিভ কিন্তু তেমন কোনো পার্থক্য নেই, শুধুমাত্র ওয়ার্ড যদি থাকে এরপরে যদি নাউন থাকে তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ, আর যদি নাউনটা না থাকে তাহলে সেটা হবে প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, যেমন ধরুন দিস বুক ইজ রেড, তাহলে এখানে শুধু যদি দিস থাকতো, যেমন দিস ইজ মাই বুক বা দিস ইজ মাই রেড বুক, তাহলে কিন্তু এই দিসটা হতো প্রোনাউন। আর এখানে এটা অ্যাডজেক্টিভ, খুব সহজ, কারণ এরপর একটি নাউন রয়েছে। অর্থাৎ দিস যদি একা বসতো তাহলে সেটা হতো প্রোনাউন, এরপরে একটি নাউন রয়েছে, সুতরাং এটি একটি অ্যাডজেক্টিভ। ইনডেফিনিট অ্যাডজেক্টিভ, অ্যানি বয় ক্যান ডু দিস, তার মানে অ্যানি এখানে হলো অ্যাডজেক্টিভ, কারণ এরপরে বয় নাউন রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। পরে দেখুন ইন্টারোগেটিভ অথবা রিলেটিভ প্রোনাউন অ্যাজ অ্যাডজেক্টিভ। হোস বুক ডু ইউ ওয়ান্ট, এখানে হোস এরপরে রয়েছে একটি নাউন, সুতরাং এটি হলো একটি অ্যাডজেক্টিভ। কেমন অ্যাডজেক্টিভ? এটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। আর দিস ইজ দ্য বয় হোস বুক ওয়াজ স্টলেন, এটা হচ্ছে সেই ছেলে যার বই হারানো গিয়েছিল। তাহলে এখানে হোস শব্দটা হচ্ছে একটি রিলেটিভ অ্যাডজেক্টিভ। কারণটি হচ্ছে এরপরে রয়েছে একটি নাউন, অর্থাৎ যদি শুধু হোস থাকতো তাহলে সেটা হতো রিলেটিভ প্রোনাউন, এরপরে যেহেতু একটি নাউন রয়েছে সুতরাং সেটি হবে একটি রিলেটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, যেমন ইচ বয় গট আ প্রাইজ, তাহলে এখানে ইচের পরে যদি বয় না থাকতো সেটা হতো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, আর যেহেতু এরপরে একটি নাউন রয়েছে সুতরাং এটি হলো একটি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। চলুন এবার আমরা একটি এক্সাম্পল দেখি। প্রশ্নটি নেওয়া হচ্ছে 35তম বিসিএস থেকে। হি ইজ আ রাদার ডিসএগ্রিয়েবল ম্যান, হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ অর অ্যান কি, নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব নাকি প্রেপোজিশন। তাহলে চলুন আমরা এটাকে নির্ণয় করি। এখানে দেখুন রয়েছে ম্যান, এই ম্যান শব্দটি হচ্ছে একটি নাউন, আর এই নাউনকে মডিফাই করতে পারে অ্যাডজেক্টিভ। অর্থাৎ এগুলোর অর্থ যদি আমরা নাও জানি তারপরে সমস্যা নেই, আমরা নির্ণয় করে ফেলতে পারবো। অর্থাৎ এই নাউনকে মডিফাই করে হলো অ্যাডজেক্টিভ। সুতরাং এই ডিসএগ্রিয়েবল ম্যান, ম্যানটা কেমন? ডিসএগ্রিয়েবল, অর্থাৎ নাউনকে মডিফাই করলো এই ডিসএগ্রিয়েবল, সুতরাং এটা হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। এই প্রশ্নটি নেওয়া হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের 2016-2017 সাল থেকে। He actually wanted to have motherly affection from her. Here motherly is, এখানে motherly শব্দটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ নাকি নাউন নাকি নান অফ দেম? এখন চলুন এটাকে আমরা নির্ণয় করি। তাহলে এখানে অ্যাফেকশন শব্দটা কি? হি অ্যাকচুয়ালি ওয়ান্টেড টু হ্যাভ, তিনি পেতে চেয়েছিলেন। কি পেতে চেয়েছিলেন? হোয়াট, তার মানে অ্যাফেকশন, অর্থাৎ এটি হচ্ছে অবজেক্ট। এখন অবজেক্ট হিসেবে যা বলবে সেটা হবে নাউন, তার মানে অ্যাফেকশন শব্দটা হচ্ছে নাউন, আর নাউনকে মডিফাই করে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সুতরাং এই মাদারলি শব্দটা এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন অ্যাডভার্বে সাধারণত অ্যালওয়াই যুক্ত থাকে, কিন্তু অ্যালওয়াই যুক্ত থাকলেই সবগুলো যে অ্যাডভার্ব হবে তা কিন্তু নয়। এখানে আমরা একটা এক্সাম্পল দেখলাম। এরকমভাবে ফ্রেন্ডলি, সিস্টারলি, ফাদারলি, মাদারলি এগুলো সবই কিন্তু আপনার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ নির্ণয়ের আরেকটি চমৎকার টিপ আমি আপনাদেরকে দিতে পারি, সেটি হচ্ছে আপনি একটি ওয়ার্ডের পরে
যদি আরেকটি নাউন বসাতে পারেন তাহলে সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ। যেমন ধরুন ফ্রেন্ডলি, ফ্রেন্ডলির পরে কি একটি ওয়ার্ড বসানো যায়, একটি নাউন বসানো যায়? অবশ্যই যায়। যেমন ধরুন ফ্রেন্ডলি টিচার, ফ্রেন্ডলি বিহেভিয়ার। ওকে, তাহলে এই ফ্রেন্ডলি শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর যদি আমি বিহেভিয়ারের পরে আরেকটি শব্দ বসাতে যাই তাহলে কি যায়? বিহেভিয়ার না, তার মানে সেটা হচ্ছে নাউন। আমি যদি বলি টিচার, এরপর আরেকটি শব্দ বসাতে চাই, যায় না, তার মানে টিচার এটা হচ্ছে নাউন। অর্থাৎ যদি একটা শব্দের পরে আরেকটি নাউন আপনি বসাতে পারেন বা একটি ওয়ার্ড বসাতে পারেন তাহলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর যদি না বসানো যায় তাহলে সেটা হচ্ছে নাউন। যেমন ধরুন পেন, কলম, তাহলে কলম এর পরে কি আরেকটি ওয়ার্ড বসানো যায়? যায় না। আমি যদি বলি ব্ল্যাক, তারপরে যায় ব্ল্যাক পেন, তার মানে ব্ল্যাক হচ্ছে অ্যাডজেক্টিভ, পেন হচ্ছে নাউন। এখন পেন ফ্রেন্ড, পেন ড্রাইভ এরকমগুলো আসতে পারে, কিন্তু চিন্তা করে দেখুন পেন ফ্রেন্ড বলতে কিন্তু কলমকে বোঝানো হয় না। পেন ফ্রেন্ড বলতে বোঝানো হয় কলমই বন্ধু, মানে আরেকজন ব্যক্তি, এটি নতুন আরেকটি শব্দ। আবার ধরুন পেন ড্রাইভ, পেন ড্রাইভের সাথে কিন্তু পেনের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ পেন ড্রাইভ বলতে আলাদা ধরনের একটি ডিভাইস বোঝানো হয়। সুতরাং পেন ড্রাইভ এই দুইটা মিলে একটি কম্পাউন্ড ওয়ার্ড। পেন ফ্রেন্ড একটি কম্পাউন্ড নাউন। সুতরাং এগুলো এভাবে করে বসানো গেলেও এগুলো কিন্তু আসলে অ্যাডজেক্টিভ নয়, এগুলো হচ্ছে নাউন, কম্পাউন্ড নাউন, মানে একাধিক শব্দ মিলে যে নাউনগুলো হয় সেগুলোকে আমরা কম্পাউন্ড নাউন বলি। যেমন ধরুন ক্লাসরুম, আজকাল তো ক্লাসরুম একসাথেই লেখা হয়, মাঝখানে স্পেস দেওয়া হয় না। ফাদার ইন ল, মাদার ইন ল ইত্যাদি, ওগুলোকে কম্পাউন্ড নাউন বলা হয়। এবার চলুন আমরা নির্ণয় করি প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ। সাধারণত এখান থেকে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে প্রশ্ন করা হয় দিস বুক ইজ ইয়োর্স, তার মানে এখানে দিস শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ খুব সহজ, এখানে বুক রয়েছে। আর যদি এমন হয় দিস ইজ ইয়োর বুক, তাহলে কিন্তু এটা প্রোনাউন, কারণ কি এখানে এরপরে কোনো নাউন নেই। দিস ইজ মাই বুক, এখানে মাই হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ এরপর একটি নাউন রয়েছে। আর দিস বুক ইজ মাইন, এখানে মাইন হচ্ছে আপনার প্রোনাউন। আবার এখানে যদি বলি দিস ইজ মাই বুক, এখানে দিস হচ্ছে প্রোনাউন। আবার এখানে দিস বুক ইজ মাইন, এখানে দিসটা কিন্তু হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ কি এরপরে একটি নাউন রয়েছে। অর্থাৎ যদি একা বসে প্রোনাউন, আর যদি এরপরে নাউন থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ। তার মানে দিস এখানে অ্যাডজেক্টিভ, এখানে নাউন। এখানে মাই হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে মাইন হচ্ছে প্রোনাউন। হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, এখানে হুইচ হচ্ছে অ্যাডজেক্টিভ, আর হুইচ ইজ ইয়োর বুক, এখানে হুইচ হচ্ছে প্রোনাউন। কারণ খুব সহজ, এরপরে রয়েছে একটি নাউন হুইচের পরে, সুতরাং হুইচ হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এখানে হুইচের পরে কোনো নাউন নাই, তার মানে এটা হচ্ছে প্রোনাউন। এবার চলুন আমরা ভার্বের আলোচনায় যাই। ভার্ব বলতে সাধারণত যে সংজ্ঞাটা আমরা জানি, করা যাওয়া খাওয়া দাওয়া বোঝায়, এটা আংশিক সত্য। এর পূর্ণাঙ্গ সত্যটা হচ্ছে এগুলো তো বোঝানো হলো অ্যাকশন ওয়ার্ড, মানে করা যাওয়া খাওয়া দাওয়া, সে সবগুলোতে কাজ বোঝানো হয়, তবে কাজ ছাড়াও কিন্তু ভার্ব হতে পারে। সুতরাং আমরা বলতে পারি ডুইং ওয়ার্ড আর স্টেট ওয়ার্ড। ডুইং ওয়ার্ড আর স্টেট ওয়ার্ড মানে হচ্ছে করা যাওয়া খাওয়া দাওয়া এগুলো দিয়ে অ্যাকশন থাকে, এটাকে আমরা বলতে পারি ডুইং ওয়ার্ড বা অ্যাকশন ওয়ার্ড। আর আরেকটা হচ্ছে আপনার স্টেট ওয়ার্ড, মানে শুধু অবস্থান বোঝায়। যেমন ধরুন আম আ টিচার বা আম আ স্টুডেন্ট, এখানে কি কোনো কাজ করা বোঝাচ্ছে? আমি একজন শিক্ষক বা আমি একজন ছাত্র, এখানে কি কোনো কাজ করা বোঝায়? এখানে কোনো কাজ করা বোঝায় না। আবার আমি যদি বলি আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে, এখানে কি কোনো কাজ করা বোঝায়? কোনো কাজ করা বোঝায় না। এগুলোও কিন্তু ভার্ব, অর্থাৎ ভার্বের পূর্ণাঙ্গ সংজ্ঞা হবে ডুইং ওয়ার্ড এবং স্টেট ওয়ার্ড বা অ্যাকশন ওয়ার্ড এবং স্টেট ওয়ার্ড। তাহলে ভার্ব বলতে অ্যাকশন এবং স্টেট ওয়ার্ড উভয় প্রকার ওয়ার্ডকে বোঝানো হবে। চলুন একটা এক্সাম্পল দেখি। হুইচ ওয়ান ইজ এ ভার্ব? ক্লথ মানে জামা কাপড়, ব্লাড মানে রক্ত, ফুড মানে খাবার, আর ফিড মানে খাওয়ানো। সুতরাং ফিড খাওয়ানো, এখানে একটি অ্যাকশন বোঝানো হচ্ছে, সুতরাং এটি হচ্ছে একটি ভার্ব। এখন চলুন নাউন ভার্ব হিসেবে বসতে পারে সেরকম এক্সাম্পল দেখি, যেমন হোম, ইন্টারেস্ট, ওটার ইত্যাদি। যেমন দ্য মিসাইল হোমড ইন অন ইটস টার্গেট, অর্থাৎ মিসাইলটা ঠিক তার টার্গেটে পড়েছিল। হোমড ইন মানে একদম যথাযথ টার্গেটে পড়া, সুতরাং এখানে হোমড ইন এটা কিন্তু নাউন না। হোম মানে নাউন, কিন্তু এখানে হোম কিন্তু নাউন হিসেবে বসে নাই, এখানে বসেছে ভার্ব হিসেবে। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ এ ভার্ব, অর্থাৎ নিচের কোন শব্দগুলো ভার্ব সেগুলো আমরা একটু দেখি। এখানে আছে ইন্টেনশন, ইন্টেনশন মানে ইচ্ছা, ব্লাড মানে রক্ত, আর ইন্টারিম মানে বিরতি, ইন্টারেস্ট
ইন্টারেস্ট দিয়ে নাউনও বোঝায় ভার্বও বোঝায়, সুতরাং এখানে ইন্টারেস্টটাই হবে ভার্ব। যেমন ধরুন ইট ইন্টারেস্টস মি, অর্থাৎ এখানে ইন্টারেস্টটা ভার্ব হিসেবে বসলো, তার মানে এই ইন্টারেস্টটা এখানে হবে ভার্ব। আই ওয়াটার দ্য প্ল্যান্টস, দ্য ওয়ার্ড ওয়াটার ইজ ইউজড অ্যাজ, এখানে ওয়াটার শব্দটা কোন পার্টস স্পিচ হিসেবে বসলো? এখানে ওয়াটার শব্দটা ভার্ব হিসেবে বসলো, কারণ আই ওয়াটার দ্য প্ল্যান্টস অর্থাৎ আমি প্ল্যান্টগুলোতে পানি দিই, প্ল্যান্ট মানে আমি এই গাছগুলোতে পানি দিই, অর্থাৎ এখানে ওয়াটার শব্দটা বলতে গিভ ওয়াটার বোঝানো হচ্ছে, অর্থাৎ দুটো কাজ একসাথে বোঝায়। যেগুলো এরকম নাউন থেকে ভার্ব হয় সেখানে সে নাউনের বৈশিষ্ট্যটাও রাখে আবার ভার্বের বৈশিষ্ট্যটাও রাখে। ভার্ব দিয়ে সাধারণত অ্যাকশন বোঝানো হয় আর নাউন দিয়ে তো কোনো কিছু নাম বোঝানো হয়, দুটাই রাখে। যেমন ধরুন সল্ট দ্য কারি, মানে তরকারিতে লবণ দাও, তাহলে সল্ট মানেই এখানে লবণ দেয়া, দুইটা কাজ বোঝানো হয়। তাহলে এখানে ওটার শব্দটা হচ্ছে ভার্ব। এবার চলুন আমরা অ্যাডভার্বের আলোচনাটায় ঢুকি। যখন ওয়েন, ওয়্যার এবং হাউ দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় সেগুলো হয় অ্যাডভার্ব। চলুন দেখি। প্রিটি ইজ এ ভেরি বিউটিফুল গার্ল, এখানে গার্ল শব্দটা হচ্ছে নাউন, বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই অ্যাডজেক্টিভকে মডিফাই করে হচ্ছে এই ভ্যারি, অর্থাৎ এখানে আমরা দেখলাম অ্যাডজেক্টিভকে মডিফাই করে হচ্ছে অ্যাডভার্ব। শি ওকস স্লোলি, অর্থাৎ সে আস্তে আস্তে হাঁটে, এখানে ওকস শব্দটাকে মডিফাই করে হচ্ছে এই স্লোলি, সুতরাং এটা হচ্ছে একটি অ্যাডভার্ব। তাহলে এখানে আমরা দেখছি ভার্বকে মডিফাই করে। শি টক্স ভেরি কোয়াইটলি, সে খুব আস্তে আস্তে কথা বলে, তাহলে এই টক্সকে মডিফাই করে কোয়াইটলি মানে অ্যাডভার্ব, আর এই কোয়াইটলিকে মডিফাই করে এই যে আরেকটি অ্যাডভার্ব ভ্যারি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি অ্যাডভার্ব মডিফাই করে অ্যাডজেক্টিভকে, ভার্বকে, অ্যাডভার্বকে। আপনাদের যদি এই কথাটি মনে না থাকে তাহলে আপনাদেরকে আমি একটি টিপ দিতে পারি, আপনাদের মনে থাকবে। সেটি হচ্ছে অ্যাডভার্ব শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলেই কিন্তু উত্তরটা পেয়ে যাই অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে। অ্যাডভার্ব, অ্যাড দিয়ে অ্যাডজেক্টিভ, ভার্ব দিয়ে ভার্ব, আর টোটালটা মিলে অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাড দিয়ে অ্যাডজেক্টিভ, ভার্ব দিয়ে ভার্ব, আর টোটালটা মিলে অ্যাডভার্ব। প্রশ্ন হচ্ছে অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে? অ্যাড দিয়ে অ্যাডজেক্টিভ, ভার্ব দিয়ে ভার্ব, আর টোটালটা মিলে অ্যাডভার্ব। আশা করি মনে থাকবে। তাহলে দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে ওয়েন, ওয়্যার এবং হাউ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো অ্যাডভার্ব, আর অ্যাডভার্ব মডিফাই করে তিনটা জিনিসকে, কি কি? অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্বকে। তবে এর বাইরেও পুরো বাক্যকেও অ্যাডভার্ব মডিফাই করতে পারে। যেমন ধরুন আমি যদি বলি কাম হিয়ার, এখানে এসো, তাহলে এখন এখানে এসো এই কথাটা কিভাবে বললাম? আমি কি অর্ডার করলাম নাকি আমি রিকোয়েস্ট করলাম বোঝা যাচ্ছে না। কিন্তু আমি যদি বলি প্লিজ কাম হিয়ার, দয়া করে এখানে আসো, তাহলে কিন্তু স্পষ্টত বোঝা যায় আমি আসলে কিভাবে বলেছি, অর্থাৎ আমার টোনটা কী ছিল। তার মানে প্লিজ শব্দটা এই টোটাল বাক্যটাকে মডিফাই করলো, সুতরাং প্লিজটা এখানে হচ্ছে অ্যাডভার্ব। তার মানে অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্বের বাইরেও পুরো বাক্যকেও অ্যাডভার্ব অনেক সময় মডিফাই করতে পারে। এখানে দেখুন ম্যান ক্যানট লিভ অ্যালোন, মানুষ একা একা বসবাস করতে পারে না। দ্য ওয়ার্ড অ্যালোন ইউজড হিয়ার অ্যাজ, এখানে অ্যালোন শব্দটা কোন পার্টস অফ স্পিচ হিসেবে বসলো। তাহলে আমরা এভাবেও যেতে পারি এখান থেকে, আবার এখানে যেভাবে শিখলাম এখান থেকেও যেতে পারি। অর্থাৎ আমরা এখান থেকে যদি প্রশ্ন করি ওয়েন, ওয়্যার অথবা হাউ দিয়ে, তাহলে কি উত্তর পাই কি না? ম্যান ক্যানট লিভ অ্যালোন, মানুষ একা একা বসবাস করতে পারে না। মানুষ কিভাবে বসবাস করতে পারে না? একা একা বসবাস করতে পারে না। অর্থাৎ হাউ দিয়ে প্রশ্নগুলো উত্তর পাওয়া যায়, তার মানে এটি একটি অ্যাডভার্ব। আরেকভাবেও আমরা এটাকে নির্ণয় করতে পারি, সেটা হচ্ছে ম্যান ক্যানট লিভ অ্যালোন, এখানে এই যে লিভ এটাকে মডিফাই করে অ্যালোন, অর্থাৎ ম্যান ক্যানট লিভ অ্যালোন, মানুষ একা একা বসবাস করতে পারে না। তাহলে এই অ্যালোন শব্দটা কাকে মডিফাই করে? এই লিভকে। কিভাবে বসবাস করতে পারে না? একা একা বসবাস করতে পারে না। যদি অন্যের সাথে হয়, সমাজে হয়, তাহলে বসবাস করতে পারে। তার মানে আমরা দুইভাবেই আমরা অ্যাডভার্ব নির্ণয় করতে পারি, অর্থাৎ ওয়েন, ওয়্যার এবং হাউ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা অ্যাডভার্ব, আবার অ্যাডভার্ব মডিফাই করে হলো অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্বকে। এভাবে করেও আমরা অ্যাডভার্বকে মডিফাই করতে পারি। এবার চলুন কিছু অ্যাডভার্ব দেখা যাক। অ্যাগো, অ্যাগেন, অলমোস্ট, অলওয়েজ, অলরেডি, এভার, হিয়ার, দেয়ার, নাও, দেন, ওয়ান্স, soon, sometimes, yesterday, tomorrow, twice, thrice, never, only, quite, seldom, today, thus, etc. এবারের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে সাধারণত ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট বা অন্যান্য কম্পিটিটিভ জবে প্রশ্ন করা হয় কি, সেগুলো হচ্ছে এটা কি অ্যাডভার্ব হবে নাকি অ্যাডজেক্টিভ হবে। কারণ একই শব্দ
অ্যাডজেক্টিভও হতে পারে, অ্যাডভার্বও হতে পারে। চলুন দেখি। দ্য ওয়ার্ক ইজ হার্ড, এখানে হার্ড শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর হি ওয়ার্কস হার্ড, এখানে হার্ড শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে প্রশ্ন হলো বুঝবো কী করে যে এটা এখানে অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডভার্ব? যদি অক্সিলারি ভার্বের পরে বসে তাহলে সেটা অ্যাডজেক্টিভ, সেটা আমরা ওই আগে পড়েছিলাম, দ্য ম্যান ইজ অ্যাফ্রেড, এরকম একটি এক্সাম্পল পড়েছিলাম, দ্য ম্যান ইজ অ্যাফ্রেড। সেখানে আলোচনাটা বলেছিলাম অক্সিলারি ভার্বের পরে কী কী বসতে পারে। তাহলে অক্সিলারি ভার্বের পরে বসলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর যদি মূল ভার্বের পরে বসে, যেমন ধরুন হি ওয়ার্কস হার্ড, এখানে তাহলে সেটা হলো ভার্বকে মডিফাই করলো, মূল ভার্বকে, সুতরাং সেটা হবে অ্যাডভার্ব। এই এক্সাম্পলটা দেখুন, ইউ আর লেট, ইউ কেম লেট। তাহলে এখানে অক্সিলারি ভার্বের পরে বসেছে, সুতরাং এটা হবে অ্যাডজেক্টিভ। আর এখানে ইউ কেম লেট, এখানে এটা মূল ভার্বকে মডিফাই করলো, সুতরাং এটা হলো অ্যাডভার্ব। অর্থাৎ অক্সিলারি ভার্বের পরে যদি বসে তাহলে তার নাম হবে অ্যাডজেক্টিভ, আর যদি মূল ভার্বকে মডিফাই করে তাহলে সেটা হবে অ্যাডভার্ব। এবার চলুন প্রেপোজিশনের আলোচনাটায় যাই। প্রেপোজিশন হলো নাউন বা প্রোনাউনের আগে বসে অন্যান্য ওয়ার্ডের সাথে একটি সম্পর্ক স্থাপন করে। চলুন আমরা আরও ডিটেল দেখি। প্রেপোজিশন প্লেসেস বিফোর নাউন ও প্রোনাউন। হি স্যাট অন দ্য টেবল, তার মানে টেবল এটা হচ্ছে নাউন, তার আগে বসেছে প্রেপোজিশন। আমরা শুরুতে নাউনের আলোচনায়ও পড়েছিলাম প্রেপোজিশনের পরে নাউন হয়। শি লুকড অ্যাট মি, তার মানে এখানে অ্যাট হচ্ছে প্রেপোজিশন আর মি হচ্ছে প্রোনাউন, তার মানে এখানে বসেছে প্রোনাউনের আগে। তো প্রেপোজিশনের টোটাল সংখ্যা হচ্ছে 150টি। এখানে সবগুলো আমি লিখিনি, যেগুলো বেশি প্রচলিত সেগুলোই এখানে লিখেছি। চলুন এক নজরে প্রেপোজিশনগুলো একটু দেখি। At, above, across, against, among, after, before, beside, below, behind, beyond, between, by, down, for, from, in, into, like, near, of, on, over, outside, out of, since, to, towards, through, up, upon, with, within, without, etc. চলুন একটি উদাহরণ দেখি। The plane flew over our head. The word over is used as, এখানে over শব্দটা কোন পার্টসিপল স্পিচ হিসেবে বসেছে? তাহলে এখানে দেখুন our head, এই যে হেড এটা হচ্ছে নাউন, তাহলে নাউনের আগে বসেছে, তার মানে এটা হচ্ছে প্রেপোজিশন। এবারে চলুন আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা হচ্ছে প্রেপোজিশন নাকি অ্যাডভার্ব, কারণ একই শব্দ প্রেপোজিশনও হতে পারে, অ্যাডভার্বও হতে পারে। চলুন দেখি। আইডেন্টিফাই দ্য পার্ট অফ দ্য স্পিচ অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড দ্য সান হ্যাজ গন ডাউন, সূর্য নিচে চলে গিয়েছিল বা ডাউনে চলে গিয়েছিল। তাহলে এখানে ডাউন শব্দটা কোন পার্টস অফ স্পিচ? এটা কিন্তু এখানে প্রেপোজিশন নয়, এখানে এটা হচ্ছে অ্যাডভার্ব। প্রশ্ন হচ্ছে কেন? উত্তরটা হচ্ছে দেখুন, দ্য সান হ্যাজ গন, যদি প্রশ্ন করি ওয়্যার, কোথায় গিয়েছিল, তাহলে উত্তরটা আসে হলো ডাউন। তার মানে আমরা যদি ওয়্যার দিয়ে প্রশ্ন করি যে উত্তর পাই সেটা হচ্ছে অ্যাডভার্ব। আর আরেকভাবে আমরা জানতে পারি বা বুঝতে পারি, সেটা হচ্ছে প্রেপোজিশন যদিও এটা হতো, এরপরে কিন্তু একটি নাউন বা প্রোনাউন থাকতো, সেটা কিন্তু এখানে নাই। কিছু ব্যতিক্রম ক্ষেত্রে নাউন বা প্রোনাউন থাকে না, সেটা ভিন্ন আলোচনা। যেমন ধরুন আমরা বলতে পারি ফ্রম ওয়্যার আর ইউ। এখন সাধারণত প্রেপোজিশন দিয়ে বাক্য শুরু হলে বাক্যটা খুব অড লাগে, সেজন্য এই প্রেপোজিশনটাকে আমরা শেষে নিয়ে বসাতে পারি। আমরা বলতে পারি ওয়্যার আর ইউ ফ্রম, মানে ফ্রম ওয়্যার আর ইউ না বলে আমরা বলছি ওয়্যার আর ইউ ফ্রম। একটু একই কথা, জাস্ট প্রেপোজিশনটাকে শেষে নিয়ে বসালাম, এটা প্রেপোজিশন এখানে, এটা এখানে আপনার অ্যাডভার্ব নয়। কারণ কি, ফ্রম ওয়্যার ছিল একসাথে, কোথা হতে, এটা বোঝানোর জন্য। তো এরকম কিছু ব্যতিক্রম আছে বটে, তবে সব ক্ষেত্রে এরকম ব্যতিক্রম জিনিসগুলো কিন্তু প্রযোজ্য নয়। সুতরাং এখানে কিন্তু এটা অ্যাডভার্ব। দ্য সান হ্যাজ গন ডাউন, সূর্য নিচে চলে গিয়েছিল, কোথায় চলে গিয়েছিল? ওয়্যার, অর্থাৎ ডাউনে চলে গিয়েছিল, সুতরাং এটা হচ্ছে অ্যাডভার্ব। এবার চলুন কনজাংশনের আলোচনাটাতে যাই। কনজাংশন সমজাতীয় দুইটা জিনিসকে যুক্ত করে। সমজাতীয় বলতে দুইটা ওয়ার্ড, দুইটা ফ্রেজ, দুইটা ক্লজ হতে পারে, দুইটা নাউন হতে পারে। যেমন ধরুন রন অ্যান্ড জন ওয়েন্ট দেয়ার, তার মানে এখানে দুইটা নাউন। আমি যদি দুইটা অ্যাডজেক্টিভ বলি, যেমন ধরুন হি ইজ পোয়ার বাট অনেস্ট, তাহলে পোয়ার অ্যাডজেক্টিভ, বাট অনেস্ট, তার মানে দুইটা অ্যাডজেক্টিভকে যুক্ত করলো বাট। আমি যদি বলি দুইটা ফ্রেজকে যুক্ত করে, যেমন ধরুন হি প্লেস ক্রিকেট ইন দ্য মর্নিং অ্যান্ড ইন দ্য আফটারনুন, তার মানে এখানে দুইটা ফ্রেজকে যুক্ত করলো, ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, এটাকে অ্যান্ড যুক্ত করলো, তার মানে অ্যান্ডটা হচ্ছে একটি কনজাংশন। আবার দুইটি ক্লজকেও যুক্ত করতে পারে, যেমন ধরুন
হি হ্যাজ কমিটেড দ্য ক্রাইম বাট হি ডাজেন্ট ফিল গিলটি। সে এই দোষটা করেছে বা এই অন্যায়টা করেছে, ক্রাইমটা করেছে, কিন্তু সে গিলটি ফিল করে না। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন সমজাতীয় দুইটা জিনিসকে যুক্ত করে হচ্ছে কনজাংশন। কনজাংশন কানেক্টস ওয়ার্ডস, ফ্রেজেস অ্যান্ড ক্লজেস। চলুন কিছু কনজাংশন আমরা দেখি। অ্যান্ড, অ্যাজ, ইফ, বাট, ওর, বোথ, বিকজ, এলস, লেস্ট, বিফোর, আফটার, হাউএভার, still, till, until, so, either or, neither nor, then, though, although, unless, etc. Which one is a conjunction? The এটা হচ্ছে determiner, up এটা preposition, and এটা হচ্ছে conjunction, এটা হচ্ছে article বা determiner। এটা সহজ ছিল। এবার চলুন conjunction এবং prepositionের মধ্যে একটা কনফিউশন হতে পারে, সেই কনফিউশনগুলো আমরা দূর করি। He stood before me। এখানে before শব্দটা হচ্ছে একটি preposition। কেন? কারণ এটি একটি প্রোনাউনের আগে বসেছে। আরও স্পেসিফিক্যালি যদি বলি তাহলে দেখুন হি স্টুড, এখানে রয়েছে একটি ক্লজ, কারণ এখানে হি হচ্ছে সাবজেক্ট আর স্টুড হচ্ছে ভার্ব। এই সাবজেক্ট আর ভার্ব মিলে হলো একটি ক্লজ, আর এখানে রয়েছে শুধু প্রোনাউন, সুতরাং এটি হচ্ছে একটি প্রেপোজিশন। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এখানে বিফোর শব্দটা হচ্ছে একটি কনজাংশন। তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড এটা হচ্ছে একটি ক্লজ, আর দ্য ডক্টর কেম এখানেও রয়েছে একটি ক্লজ, অর্থাৎ দুইটা ক্লজকে মানে দুইটা সমজাতীয় জিনিসকে যুক্ত করলো, সুতরাং এটা হচ্ছে একটি কনজাংশন। তাহলে প্রেপোজিশন হলে কিন্তু দুইটা সমজাতীয় জিনিসকে যুক্ত করার কোনো বালাই নেই, অর্থাৎ নাউন বা প্রোনাউনের আগে বসবে, এই হচ্ছে কথা, তারপরে সামনে যা থাকার থাকবে। আর যদি কনজাংশন হয় তাহলে কিন্তু দুইটা সমজাতীয় জিনিসকে যুক্ত করে, এখানে রয়েছে একটি ক্লজ, এখানে রয়েছে একটি ক্লজ, সুতরাং এটি হচ্ছে একটি কনজাংশন। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। তাহলে এটা হচ্ছে এখানে প্রেপোজিশন, অর্থাৎ সকাল থেকে বৃষ্টি হচ্ছে। কেন এটা প্রেপোজিশন? কারণ মর্নিং এটা হচ্ছে একটি নাউন, আর এখানে রয়েছে ইট হ্যাজ বিন রেইনিং, তার মানে এটা হচ্ছে একটি ক্লজ, পরে কিন্তু ক্লজ নাই, তার মানে এটা হচ্ছে একটি প্রেপোজিশন। হোয়াট পার্ট অফ স্পিচ ইজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড? অর্থাৎ আন্ডারলাইন ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ? 5 years have passed since I met you last। এখানে সিন্সটা কোন পার্টস অফ স্পিচ? এখানে সিন্সটা হলো মূলত একটি কনজাংশন। কেন কনজাংশন? কারণ এখানে দেখুন 5 years have passed, 5 years সাবজেক্ট, have passed এটা হচ্ছে একটি ভার্ব, সুতরাং এটা হচ্ছে একটি ক্লজ। আর এখানে আই মেট ইউ লাস্ট এখানেও রয়েছে একটি ক্লজ, ক্লজ মানে একটি সাবজেক্ট একটি ভার্ব থাকবে, তার মানে এখানেও রয়েছে একটি ক্লজ, অর্থাৎ দুইটা ক্লজকে যুক্ত করলো, সুতরাং এটা হচ্ছে একটি কনজাংশন। অর্থাৎ কনজাংশন হলে সমজাতীয় দুইটা জিনিসকে যুক্ত করে, প্রেপোজিশন হলে নাউন বা প্রোনাউনের আগে বসে, তার আগে কি থাকুক সেটা আর ভাববার বিষয় নাই, নাউন আর প্রোনাউনের আগে বসে, সেটা হচ্ছে প্রেপোজিশন। কনজাংশন হলে সমজাতীয় দুইটা জিনিসকে যুক্ত করে। এবার দেখুন ইন্টারজেকশনগুলোকে দেখি। ইন্টারজেকশনগুলো চেনা খুবই সহজ, এরপরে আশ্চর্যবোধক চিহ্ন থাকে, যেমন ধরুন আহ, অ্যালাস, ব্রাভো, আহ, ফাই, হ্যালো, হার্ক, হার্শ, হুরে, হাহা, ও, শেম ইত্যাদি। এবার চলুন একটি শব্দ দেখি যেটা বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয়। আই স হিম বিফোর, আমি তাকে আগে দেখেছিলাম, তার মানে এখানে বিফোর শব্দটা হচ্ছে একটি অ্যাডভার্ব। কারণ কি? কারণ আমি যদি এখানে ভার্বকে প্রশ্ন করি আমি তাকে কখন দেখেছিলাম, উত্তরটা আসবে বিফোর, মানে আগে দেখেছিলাম। সুতরাং আমরা যদি ওয়েন, ওয়ের অথবা হাউ দিয়ে প্রশ্ন করে উত্তর পাই, যে উত্তর পাই সেটা হলো অ্যাডভার্ব, সুতরাং এটি হচ্ছে একটি অ্যাডভার্ব। আবার এই সেন্টেন্সটা দেখুন, হি স্টুড বিফোর মি, তাহলে এখানে বিফোর শব্দটা হচ্ছে একটি প্রেপোজিশন। কারণ কি? এই যে মি এটা হচ্ছে প্রোনাউন, আর নাউন বা প্রোনাউনের আগে বসে হচ্ছে প্রেপোজিশন। তাহলে এখানে রয়েছে একটি ক্লজ, এখানে কিন্তু নাই, তার মানে এটা হচ্ছে একটি প্রেপোজিশন। এই বাক্যটি দেখুন, লুক বিফোর ইউ লিভ, অর্থাৎ দেখ শুনে পা বাড়াও। এখানে লুক এটি একটি ভার্ব বটে, তবে এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স, যে কারণে এখানে মনে মনে ইউ উজ্জ আছে, তার মানে এখানে একটি রয়েছে ক্লজ, মানে ইউ সাবজেক্ট মনে মনে, আর লুক হচ্ছে ভার্ব, সুতরাং এটি একটি ক্লজ। আর বিফোর এটা হচ্ছে মাঝখানে একটি কনজাংশন, আর ইউ লিভ অর্থাৎ এখানে একটি সাবজেক্ট একটি ভার্ব, তার মানে এখানেও একটি ক্লজ। অর্থাৎ এখানে শুধু একটি ভার্ব মনে হতে পারে, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে তো আমরা শুরুতে ইউ বসাই না, সে কারণে এটাও একটা ক্লজ, তার মানে দুইটা ক্লজকে যুক্ত করলো। আর আগেই বলেছি ক্লজ মানে হচ্ছে একটি সাবজেক্ট আর একটি ফাইনাইট ভার্ব বা ভার্ব, সুতরাং এটা হচ্ছে একটি কনজাংশন। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন একই শব্দ সেটা বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে বসতে পারে, তাহলে সেটা কোনটা কোন পার্টস অফ স্পিচ হবে
সেটা নির্ণয় করতে হবে আমাদের বাক্যে বসার পরে, তার আগে কিন্তু আমরা বলতে পারবো না। যাই হোক, এই দীর্ঘ ভিডিওতে আপনাদের অনেক জায়গাতেই অনেক কিছু আনক্লিয়ার রয়ে যেতে পারে। আপনারা কমেন্ট বক্সে আমাকে লিখে পাঠান, আমি আপনাদেরকে আবার উত্তর করার চেষ্টা করব। আর এতক্ষণ যারা সাথে আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে রাখা বেল আইকনটিকেও ক্লিক করে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি পেয়ে যান। আর আপনার কোনো মতামত, পরামর্শ অথবা কোনো জিজ্ঞাসা থাকলে কাইন্ডলি কমেন্ট বক্সে আমাকে লিখুন, আমি আপনাদের সকলের প্রশ্নের উত্তর করার চেষ্টা করব। দেশকে ভালোবাসুন, বিশ্ব মানবতার কল্যাণে কিছু করুন। ভালো থাকুন। দেশকে ভালোবাসুন, বিশ্ব মানবতার কল্যাণে কিছু করুন। ভালো থাকুন।